5 মাস পর সুস্থ হয়ে বিদেশ থেকে ফিরে স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেল শান। আজকে দেশে ফিরবে সে কাউকে বলেনি। এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে গেটের সামনে দাঁড়িয়ে আছে সে। কলিং বেল দিতে যাবে, তখন ভাবছে কিছুক্ষণ পর তাকে সুস্থ দেখে কীরকম রিয়াকশন দেবে সবাই। তখনই দেখলো তাদের বাড়ির রাস্তার মোড়ের পাশে একটি গাড়ি থামলো। গাড়ি থেকে নামলো ফুতুল, শানের প্রিয়তমা স্ত্রী। কিন্তু নামার আগে একজন হাত ধরে ফেললো গাড়ির ভিতর থেকে। পুতুলের হাত ধরে চুমু খেয়ে বলল, আবার কালকে দেখা হবে, মিস করবো তোমায়। পুতুল বিনিময়ে মুচকি হাসলো। শান যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। চোখের পাশ দিয়ে বের হলো 2 ফোঁটা অশ্রু। সুখের সংসার ছিল শানের। বাবা মা, তার স্ত্রী, পুতুলকে নিয়ে মধ্যবিত্ত একটি পরিবার ছিল তার। ছোট কোম্পানিতে একটু চাকরি করত সে। তারপরও সুখের কোনো অভাব ছিল না। কিন্তু সব হারিয়ে গেল এক কালো জ্বরে। হঠাৎ অফিস থেকে আসার সময় একদিন অ্যাক্সিডেন্টে সুখের দৃষ্টিশক্তি হারিয়ে বসে সে। চেতনা ফিরে পেলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে শান। কিন্তু চারিদিকে তাকিয়ে সবকিছু অন্ধকার দেখতে পেলে তার পরিবার তাকে জানায় অ্যাক্সিডেন্টে মাথায় প্রচণ্ড আঘাত লাগায় সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে। সেদিন শানের পাশে বসে পুতুল অনেক কেঁদেছিল, তবুও শানকে এক মুহূর্ত ছেড়ে যায়নি। বাবা মার পছন্দে পুতুলকে বিয়ে করেছিল শান। বিয়ের পর হাসি কান্না আনন্দ অভিমানে ভালোই চলছিল পুতুলের সাথে তার জীবন। শান বারবার বুঝেছে বাবা মা তার জন্য সবচেয়ে ভালো কাউকেই বেছে এনেছে। সেদিনও অ্যাক্সিডেন্টের পর সেটাই প্রমাণ হলো। পুতুলের সেবা যত্নে মাথার চোট ধীরে ধীরে সারল, কিন্তু মানসিক যন্ত্রণা শানকে ঘিরে ধরল। সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি শান। এখন কিভাবে তাদের মধ্যবিত্ত পরিবার চলবে? শান কত দিন যে পুতুলকে বলেছে, পুতুল আমি বলি কি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, ভালো থাকবে, এই কথা দ্বিতীয়বার আর বলো না। আজ আমার যদি কিছু হতো তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? কি বলছো এসব? যেতে না তো তাহলে আমি কিভাবে যাই? তোমাকে এই অবস্থায় রেখে আমি একা ভালো থাকবো? পুতুল তুমি তো জানো কি অবস্থা পরিবারের, টাকা পয়সা প্রায় শেষের পথে। জানি আমি, বলি কি না হয় আমি একটা জব নেই। কিন্তু কোনো কিন্তু না, আমি কি আমার পরিবারের জন্য এটুকু করতে পারি না? তারপর তুমি সুস্থ হলে আমি না হয় আবার জব ছেড়ে দিলাম। হা হা, আমি আবার সুস্থ, দেখো তুমি আবার দেখতে পাবে। আমরা তো কালকে ডাক্তারের কাছে যাচ্ছি, দেখি না কি বলে ডাক্তার। শান চুপ করে রইল। পরের দিন হাসপাতালে ডাক্তার বলল শানের চিকিৎসা হতে হলে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে, আর এটা খুব ব্যয়বহুল চিকিৎসা। পুতুল আর শান দুজনেই মুখে বিমর্ষ হয়ে রইল। শেষে পুতুল ডিসিশন নিল এখন তো চিকিৎসার টাকাও নেই তাদের কাছে, তাই পুতুল চাকরি করে টাকা জমিয়ে তারপর না হয় কয়দিন পর শানের চিকিৎসা করাবে। শান সেদিন বুঝেছিল স্বামী স্ত্রী দুজন দুজনের পরিপূরক। কয়েকদিন পর পুতুল একটা এনজিওতে চাকরি নিল। প্রথম বেশ ভালোই কাটছিল তাদের। অল্প বেতনের মাঝেও অনেক টাকা করে সেভ করছিল তারা শানের চিকিৎসার জন্য। পুতুল অফিস শেষে এসেই শানকে নিয়ে ব্যস্ত থাকত, তার খুব যত্ন করত। শান মাঝে মাঝে বলতো, আমি যদি অন্ধ হয়েও থাকি তাও আমার কোনো অভিযোগ নেই, কারণ এরকম আদর পাবো তোমার কাছে সারাটা জীবন। এই আদর ভালোবাসা দিয়েই আমি একটা জীবন কাটাতে পারবো। বিনিময়ে পুতুলের মন মাতানো হাসির আওয়াজ শুনত সে। শানের মা কাঁথা সেলাই করে বিক্রি করত কম দামে। এ টাকা দিয়েও কিছু সংসারের খরচ মিটত। কিন্তু হঠাৎ কয়দিন পর পুতুল কেমন যেন পরিবর্তন হয়ে গেল। রাতে ফিরত মাঝে মাঝে 11টা 12টাও ভিজে যেত। শান কিছু বললে বলতো ওভার টাইম করছে সে, টাকাও জমাতে পারছিল না, আর ওভার টাইম করেও। শানের বাবা মা বলতো এত রাতে হেঁটে না এসে সিএনজিতে আসি, তাই একটু খরচ বেশি হয়। কিন্তু কিছুদিন পর থেকেই যখন ওভার টাইমের টাকা পাবো তখন আর সমস্যা হবে না। কিন্তু পুতুলের আর সেই কিছুদিন আসলো না। শানের উপরও কেমন যেন পুতুলের যত্ন আদি কমে যাচ্ছিল। অফিস থেকে দেরি করে ফিরে এসে
শানকে ক্লান্ততা দেখিয়ে শুয়ে পড়ত। কত রাত যে শান নিদ্রাহীন কাটিয়েছে তার ঠিক নেই, কিন্তু মনকে সান্ত্বনা দিত পুতুল তো এসব তার জন্য, তার পরিবারের জন্যই করছে। শানের বাবা মা বৃদ্ধ হলেও বেশ বুঝেছিল পুতুলের আশায় থাকলে ছেলে চিকিৎসা হবে না। একদিন তারা শানকে এসে বলল, বাবা, আমরা কালকে তো ভিসা পাসপোর্ট করাতে যাব, সামনের মাসেই তুই যাবি চিকিৎসার জন্য। কিন্তু বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? তোর নানু মারা যাওয়ার আগে তোর মায়ের নামে কিছু জমি লিখে দিয়েছিল, সেটাই আজ বিক্রি করে এসেছে। কিন্তু মায়ের সম্পদ এভাবে বলার আগে পাশ থেকে শানের মা বলল, আমার সম্পদ তো তুই, তোকে ছাড়া কিভাবে চলবো আমরা? পুতুল বাসায় এলে তাকে জানালেও সে কিছু বলল না তেমন, শুধু বলল, বেশ ভালোই, তুমি জলদি যাও, তোমাকে ছাড়া কিভাবে যাব আমি? আর আমি গেলে কেমন হবে? তাহলে চাকরি করব কিভাবে, আর পরিবারের খরচ মিটাবো কিভাবে? হ্যাঁ, ঠিকই বলেছ। বিদেশে আসলো শান। এয়ারপোর্ট অবধি সে পুতুলের হাতখানা ধরেছিল। পুতুল সাহস জুগিয়েছিল তাকে। বাবা মা সবার থেকে বিদায় নিয়ে সে বিদেশে এসেছিল চিকিৎসা করাতে। আজ 5 মাস পর সে সুস্থ হয়ে দেশে ফিরছে। ভিতরে কথা হয়েছে পুতুলের সাথে, বাবা মার সাথে ফোনে, কিন্তু শান বলেছিল সে সুস্থ হয়ে গেছে। ভেবেছে সামনাসামনি সারপ্রাইজ দেবে, কিন্তু কে জানতো আজ নিজেই এত বড় কিছুর সম্মুখীন হবে। এসব দেখে শান ভাবছে, কেন যে ঠিক হলো, অপারেশনের সময় যে মারা গেল না কেন? ভাবতে ভাবতে পুতুল সামনে এসে দাঁড়িয়েছে। তুমি? একবার পুতুলের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়েছে শান। কি মনে করে পকেট থেকে পোর্লিং লাঠিটা বের করলো সে, আর সানগ্লাসটা চোখে দিয়ে নিল। লাঠি জাকাতে জাকাতে চারপাশে হাত আওড়াতে আওড়াতে বলল, পুতুল না? পুতুলের আওয়াজ মনে হলো। পুতুল কোথায় তুমি? পুতুল? নিজের স্ত্রীর শরীরে কেমন যেন পর পুরুষের ঘ্রাণ পাচ্ছে শান। এই বিষাক্ত অনুভূতির চেয়ে মৃত্যু চেয়ে। কিছু সময় আগে শানকে দেখে পুতুল এগিয়ে আসলে শান তাকে জড়িয়ে ধরে, কিন্তু তার কেন যেন মনে হচ্ছে সে আগের পুতুল নয়, কেমন পাল্টে গেছে পুতুল। পুতুল, শান, তুমি কখন এলে? আর তোমার চোখের চশমা, হাতে লাঠি, তার মানে কি? পুতুলকে ছেড়ে দিয়ে কেমন দুঃখী ভাব নিয়ে বলল, বলেছিলাম না পুতুল, ওরা পারলো না আমাকে ঠিক করতে। মানে? আমি বোধ হয় আর পারবই না দেখতে। শান চশমার আড়ালেই খেয়াল করলো কথাটি শুনে পুতুলের চোখে মুখে কষ্টের বদলে কেমন নিশ্চিন্ত হওয়ার আভাস। পদে পদে যেন নতুন কিছুর সম্মুখীন হচ্ছে সে। এই কি সেই পুতুল, তার পুতুল যাকে শান জীবনের চেয়েও বেশি ভালোবাসত? হঠাৎ দরজা খুলে গেল। শানের মা বাবা যেন কোথায় যাচ্ছিল। হাতে কাঁথার ব্যাগ দেখে বুঝলাম বাবা মা হয়তো এগুলো সাপ্লাই দিতেই যাচ্ছিল। শানকে দেখে হাতের ব্যাগগুলো পড়ে গেল তাদের। ছেলেকে এতদিন পর কাছে দেখতে পেয়ে কেঁদেই দিল তার মা। শানের বাবাও ছেলেকে দেখে খুব খুশি, কিন্তু শানের চোখের চশমা দেখে অবাক হলো সবাই। তার মানে সে কি সুস্থ হয়নি? এত সময় তো শানকে কিছু বলতে না দিয়ে তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কাঁদছিল তার মা। বাবা তো চোখের চশমা, হাতে লাঠি। শান মাথা নিচু করে বলল, মা বাবা, আমাকে সুস্থ করতে পারেনি তারা, বলেছে 3 মাস পরে আবার আসতে। তখন আর একটা অপারেশনের পর আশানুরূপ ফলাফল আসতে পারে। ওখানে থাকার আর টাকা ছিল না, তাই আমি চলে এসেছি। শানের মা ছেলেকে জড়িয়ে আরো জোরে কাঁদছে। শান তার মাকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। সে চাইলেও পারছে না তার মার চোখের জল মুছে বলতে যে, মা, আমি ভালো হয়ে গেছি, এই দেখো তোমাকে বাবাকে দেখতে পাই। কিন্তু শান অপারগ, তার যে অনেক কিছু জানার আছে। যে পুতুল কোনো পরপুরুষের দিকে তাকাতো না পর্যন্ত, আর সে পুতুলের হাত স্পর্শ করে এক বাইরের পুরুষ উষ্ঠে ছোঁয়া দিয়ে গেছে তারই সামনে। এর কারণ শানকে বের করতেই হবে।
সেই চিরচেনা পুতুলকে আজ যেন কেমন অচেনা লাগছে শানের কাছে। ঘরে এসেছে প্রায় 1 ঘন্টা মতো আগে। শানকে বিছানায় বসিয়ে পুতুল নিজে ফ্রেশ হতে গেছে, এখনো বেরোয়নি। কিন্তু একসময় শান অফিস শেষে বাসায় আসলে তার কাছেই গুড়গুড় করত পুতুল। আর আজ এতদিন পরে সেও পুতুলের এমন অনীহা। চোখের কোটো থেকে এক বিন্দু অবহেলা বেরিয়ে আসলো যেন। ওইভাবেই মুছে নিল শান। কিন্তু সে মনে মনে ভাবছে, আমাকে খুব সতর্ক থাকতে হবে, না হলে সব আমি কোনোভাবে জানতে পারবো না। খুব ভালোভাবে আমার এই মিসে অন্ধত্বকে কাজে লাগিয়ে সত্য সামনে আনতে হবে। কেন আমার পুতুল এমন করছে, কেন? এসব মনের মাঝেই বলতে বলতে পুতুল বের হয়ে আসলো। তাকে এক পলক দেখে শান মাথা নিচু করলো। আগের অনুভূতি চেয়েও সে বাইরে আনতে পারছে না এই পুতুলকে ভালোবেসে বুকে টেনে নিতে। চলো তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি, ফ্রেশ হও, তারপর একসাথে খাই। না, আমি যেতে পারবো। মানে? আসলে কয়দিনে তো একাই ছিলাম, সব কিছু তো অভ্যস্ত হয়ে গেছে। আরও সেটা তো অচেনা জায়গা ছিল, আর এটা তো আমার চিরচেনা ঘর, আমি নিজেই পারবো। ও আচ্ছা, বলে পুতুল আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। অন্য সময় হলে হয়তো শান পেছন থেকে জড়িয়ে ধরত তাকে, কিন্তু সেদিকে একবার দৃষ্টি দিয়ে লাঠি হাতাতে হাতাতে ওয়াশরুমে যেতে লাগলো শান। খেতে বসেছে সবাই। শানের বাবা প্রশ্ন করলো, বাবা, সব জমি জমা বিক্রি করেই তো তোকে বিদেশে পাঠিয়েছিলাম, কিন্তু আবার কিভাবে যাবি? কেন, বৌমা তো চাকরি করে টাকা জমাচ্ছিল। সেই টাকা তো আমরা আগের বার নিইনি, আরও 3 মাস আছে সময়, এই কদিনে আরও জমবে। সব মিলিয়ে এবারের খরচ তো হয়ে যাওয়ারই কথা, তাই না মা? শানের মার কথা শুনে পুতুলের চোখ বড় বড় হয়ে গেল। পরে নিজেকে স্বাভাবিক করে বলল, আসলে মা, আমার তো এখনো ওভারটাইমের টাকা পাইনি, কি করব বলো? বেসরকারি এনজিও তো, এই কয়দিনে ফেলেই তো কিছু একটা দেওয়া যাবে। সে কি বৌমা, ওভারটাইম ছাড়াও তো তোমার বেতনের যথেষ্ট টাকা থাকার কথা, কারণ আমার কাঁথা সেলাই করে যে টাকা হয় সেটা দিয়েই তো আমি পরিবার চালাই। তুমি আর কয় টাকাই দাও মা? আপনি বলতে চাচ্ছেন আমি সংসারে টাকা দেই না? দেখো বৌমা, আচ্ছা মা, থামো তোমরা। পুতুলের সমস্যা থাকতেই পারে চাকুরিতে, বেসরকারি জব তো। আমি তো আগেই বলেছিলাম আমার আর সুস্থ হওয়ার আশা নেই। মাঝখান থেকে তোমার মায়ের জমিটুকু বিক্রি করা লাগলো এমনি এমনি। কি বলছিস এসব বাবা? মা, ভাত দাও, খাইয়ে দাও না, কতদিন তোমার হাতে খাই নি আমি। শানের কথায় তার মার চোখে পানি চলে আসলো। সে তড়িহড়ি করে উঠে শানের পাশে গেল শানকে খাইয়ে দিতে। আজ শুধু মা কেন, আমার ছেলেকে আমিও খাইয়ে দেব বলে শানের বাবাও নিজের প্লেট নিয়ে শানের পাশে গেল। খুব যত্ন করে খাইয়ে দিছে শানকে তার বাবা মা। শান মাঝে মাঝে আর চোখে খুব সতর্কভাবে পুতুলের কার্যকলাপ লক্ষ্য করছে। মন দিয়ে খেয়ে যাচ্ছে পুতুল, আশেপাশের কোনো চিন্তা নেই মনে হয় তার। আগের দিন হলে হয়তো পুতুল শানের বাবা মার কাছে নালিশ দিত যে আপনাদের ছেলেকেই খাওয়াবেন, মেয়ে কি দোষ করলো। কিন্তু আগের পুতুল আর এখন সামনে বসে থাকা মানুষ কি আদৌ এক আছে? ভেবে শান তাচ্ছিল্য হাসলো। পুতুল নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেল কাউকে কিছু না বলে। দেখেছিস বাবা বৌমার আচরণ? আগে তো বৌমা আমার সাথে ছাড়া খেতই না, আর আমার মুখে মুখে কথা বলছে এখন। তুই ছিলি না, তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছিল। পুতুলকে বলাই সে যে কিরকম ব্যবহার করেছে আমাদের সাথে, কি বলবো তোকে। যে তারপর থেকে আমি বেশি করে কাঁথা সেলাই করি, যেন এই বুড়ো বুড়ির কারো কাছে আর হাত পাতা না লাগে। কিন্তু বাবা বৌমা, শান আগে মাকে চিন্তিত করতে চায় না। সে মাকে বুঝ দিল, মা চিন্তা করো না, হয়তো অফিসে কাজের চাপ বেশি, তাই এমন করছে। দেখো ঠিক হয়ে যাবে 2 দিন পরে। লাঠি মেঝেতে ঠেকাতে ঠেকাতে নিজের ঘরে গেল শান। পুতুল বিছানায় বসে মোবাইল টিপছিল। শানকে দেখা মাত্র মোবাইল রাখতে গেল, কিন্তু কি মনে করে যেন
মুচকি হেসে আবার মোবাইল চালানো শুরু করলো। শান সেটা দেখে মুচকি হাসলো, হয়তো ভাবছে এ তো অন্ধ, দেখবে কিভাবে। শান বেডে গিয়ে বসলো। পুতুলের হাতের মোবাইলের দিকে তাকানোর চেষ্টা করেও তেমন কিছু দেখতে পারল না। বেশি দেখিতে গেলে পুতুলের কাছে ধরাও খেয়ে যেতে পারে। তাই পুতুলকে হঠাৎ প্রশ্ন করলো, পুতুল পুতুল কি হয়েছে? বিরক্তর সাথে বলল পুতুল, চলো আজ দুজন ব্যালকনিতে বসে গল্প করি। দেখো আমি ভীষণ ক্লান্ত, কালকে আবার সারাদিন অফিস আছে, আমি ঘুমাবো। ও আচ্ছা, ঘুমাও, লাইটটা নিভিয়ে দাও, বলে শান পাশ ফিরে বিছানায় মাথা দিয়ে ভাবতে লাগলো আগের দিনের কথা। এই বউ কি হয়েছে? কথা বলো না কেন? রাগ করেই থাকবা? না, আমি আবার রাগ করার কে? কি হয়েছে বলো। তুমি এখনো বুঝতে পারছো না কি হয়েছে? বুঝতে কি বলতাম, থাকার বোঝা লাগতো না আপনার, আবার রাগ করলে? আমার কথার কি কোনো দাম আছে তোমার কাছে? তোমার দাম না থাকলে কার দাম থাকবে বলো তো? আমি যে বললাম চলো আজ দুজনে একটু আকাশ দেখি, তুমি কি বললে? কাজ আছে তোমার, কালকে রেস্ট নিতে হবে। তো এখন আবার আমাকে বলছো কেন? হা হা, তো এই ব্যাপার বলেই পুতুলকে কোলে তুলে ব্যালকনির দিকে এগুলো শান। পুতুল ও রাগ অভিমান বলে শানের কাঁধ জড়িয়ে ঘালে একটা অদরের স্পর্শ দিয়ে দিল শানকে। আগের স্মৃতিগুলোর কথা ভেবে মুহূর্তে সব ভিজে গেল শানের। পাশে ফিরে দেখলো পুতুল লাইট বন্ধ করে এখনো সেট করেই যাচ্ছে। পুতুল ঘুমিয়েছ? পুতুলের দিকে তাকিয়ে বলল শান কথাটি। পুতুল শানের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে একটু পর বলল, আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। কখন থেকে? একটু চুপ করে ঘুমাতে দাও প্লিজ, কাল অনেক কাজ আছে। আচ্ছা ঘুমাও, বলে শান মুচকি হাসলো আর পুতুল মোবাইলে সেট করিয়ে যাচ্ছে। আজকাল এত বড় মিথ্যা বলতেও একবার বাদে না পুতুল, মনে মনে বলল শান, দৃষ্টি এখনো পুতুলের দিকে। নিকনেমে কয়েকটা ফুলের স্টিকার দেওয়া জন্য আইডির মালিকের নাম পাশ থেকে দেখা যাচ্ছে না। শান কিছু একটা ভেবে শুয়ে পড়ল। পুতুলকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে একটা কালো অন্ধকারাচ্ছন্ন ঘরে। পুতুল হাত মুখ বাঁধা অবস্থায় শান শান বলে চিৎকার করছে আর বলছে, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও তুমি শান। শান শান দরপড়িয়ে উঠল। শান কি বাজে স্বপ্ন দেখলো সে। পাশে তাকালো, পুতুল এখনো ঘুম। ভোরের আকাশে হালকা আলোর আভা দেখা দিয়েছে মাত্র। খুব সনপর্ণ পুতুলের পাশে গিয়ে মোবাইলে হাতে নিল শান। পাসওয়ার্ড দেওয়া। শান নিজেই বসিয়েছিল পুতুলের মোবাইলের পাসওয়ার্ড, নিজের নাম লিখলো সে। হলো না, অবাক হলো শান। পুতুল আর তার নাম একসাথে লিখলো, তাও হচ্ছিল না। পুনরায় আবার তাদের বিয়ের ডেট লিখলো, এবারও ফলাফল শূন্য। প্রচণ্ড রাগ হলো শানের। তখনই পুতুল আর মোড়া ছাড়লো। শান তড়িঘড়ি করে মোবাইল পুতুলের পাশে রেখে তড়িত মনে বাথরুমে ফ্রেশ হতে গেল। সকালে ড্রয়িং রুমে বসে আছে শান। পুতুল অফিসে যাবে তাই কামিজ আর বোরকা আয়রন করছে ড্রয়িং রুমের টেবিলে, আর পাশের সোফায় তার বাবা বসে কাঁথার কাপড় দেখছে। রান্নাঘরে মা রান্না করছিল। শানের বাবার সাথে কথা বলতে এসেছে সে কাঁথার কাপড়ের বিষয়ে। হঠাৎ শানের রান্নাঘরের দিকে নজর গেলে দেখতে পেল দুধ উপড়ে পড়ছে চুলা থেকে। শান মনে বলে ফেলল, মা রান্নাঘরে যাও, তোমার দুধ তো ফুড়ে গেল। সবাই শানের দিকে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। পুতুলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসছে। শানের মা আবারও একই অবস্থা। শান ভালোই বুঝতে পারছে সে কি ভুল করে ফেলল অজান্তে। কি বললি? কই কি বললাম মা, দুধ ফুড়ে যাচ্ছে, তুই দেখলি কিভাবে? শান মুচকি হেসে উত্তর দিল, মা, যাদের দৃষ্টিশক্তি নেই তাদের কিন্তু অন্য 5টি ইন্দ্রিয় উপর নির্ভরশীল হতে হয়। দুধ ফোড়ার সেন্টেই বোঝা যাচ্ছে। শানের কথায় সবাই স্বাভাবিক হলো। পুতুল মনে হলো অনেক বড় ভীতিতে রক্ষা পেল। পুতুল অফিসে গেলেই পিছনে শান লাঠি হাতে চশমা পরে রওনা দিল।
পেছন থেকে বাবা ডাক দিল, কই যাচ্ছিস বাবা? এই তো সামনেই, একটু বাইরে গিয়ে কোথাও বসি, বাসায় ভালো লাগছে না। ও, আমি সাথে আসবো? না বাবা, একাই পারবো, বেশি দূর যাব না। তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল শান। পুতুল অনেক দূর চলে গিয়েছে হাঁটতে হাঁটতে, সামনে মোড় পাবে বলে। শান আরেকটু দূরে তাকিয়ে দেখলো একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। পুতুল গাড়ির সামনে গেলে তার দরজা খুলে গেল। শান সেটা দেখে দৌড় দিল লাঠি হাতে নিয়েই, কিন্তু কারো সাথে জোরে ধাক্কা খেলো, দুজনেই রাস্তায় পড়ে গেল। এই চোখে দেখেন না নাকি? শান তাকিয়ে দেখলো বোরকা পরা একটা মেয়ে, হাতে বাজারের ব্যাগ ছিল, কিন্তু সাথে থাকা ডিমগুলো রাস্তায় পড়ে থেতলে গিয়েছে। চোখে দেখতে পান না নাকি? আমার সব বাজার শেষ, আমার ডিমগুলো, মামি আজ আমাকে কি করবে? বলতে বলতে উঠে শানকে দেখে চমকে গেল মেয়েটি। আপনি তো সত্যিই মনে হয় দেখতে পান না, হাতে লাঠি, চোখের চশমা। শান মেয়েটিকে দেখছে, বয়স হয়তো খুব বেশি না, 18 বা 19 হবে। টানা টানা চোখ দুইটা দেখা যাচ্ছে, কিন্তু মুখে মুখে কথা বলে। তাহলে দৌড়াইছেন কেন? তারপর পিছনে কুকুর দেখে আবার একই বলল, কুকুর দেখে ভয় পেয়েছেন? শান শুনছে শুধু। পুতুলের গাড়ি চলে গেছে, কিন্তু শান দৌড়ের সময় নম্বরটা নিয়ে নিয়েছে। আমি পাশের বাসায় 2 মাস মামা মামির সাথে ভাড়ায় এসেছি, আপনাকে তো দেখিনি এই এলাকায়। কে আপনি? মেয়েটির ডাকি দৃষ্টি ফিরল শানের। আপনি কি বোবাও নাকি? শান অবাক হয়ে গেল, কি বলে মেয়েটা? ঠিক তখনই শানদের পাশের বাসার 2 তলা থেকে ডাক এলো, মিথু, এই মিথু, জলদি আয়, এখানে দাঁড়িয়ে কি করিস? হ্যাঁ হ্যাঁ মামি, আসছি। হাই রে আমার ডিম, এখন মামি আজ আমারকে মারবে। কেঁদেই ফেললো বলতে বলতে বেচারি। আজ আপনার জন্য আমার ভাগ্যে যে কি আছে আল্লাহই ভালো জানে। মনে হন হন করে চলে গেল মেয়েটি। পুতুলের চিন্তায় আবার রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছে শান। এখন পরবর্তী পদক্ষেপ কি সেটাই বাবার ফালা। হঠাৎ পাশ থেকে কেউ একজন বলল, এ কি তুমি? শান দেখলো তার পুরাতন অফিসের এক কলিগ রিয়াদ দাঁড়িয়ে আছে। তাই নিজেকে প্রস্তুত করলো সে। কে কে ভাই? শান, তোমার চোখ ঠিক হয়নি? রিয়াদ ভাই নাকি? গলার আওয়াজে তো সেরকমই লাগে। হ্যাঁ আমি রিয়াদ। কিন্তু তোমার? পাশের একটা চায়ের দোকানে বসলো তারা। শানের কাছে সব শোনার পর রিয়াদ বলল, তাহলে তো খুব বিপদে আছো তোমরা। সবাই ভাগ্য ভাই। আচ্ছা, জব করবে? আমার মতো অন্ধকে কে দেবে ভাই? আমার এক চাচা একটা প্রাইভেট মিডিয়া ফার্মে বড় পোস্টে আছে, সেখানে তুমি চাইলে রেডিও স্টেশনে কাজ করতে পারো। মানে? অর্থাৎ তোমার দৃষ্টি লাগবে না, কথা দিয়েই কাজ চলে যাবে। আর এমনিতেও তোমার গলা তো খুব সুন্দর, মনে নেই অফিসে সবাই আমরা তোমার গলার গান শুনতে চাইতাম? তাহলে তো খুবই উপকার হয় ভাই। শান ভাবল, ভালোই হবে এই জব করলে, নিজের লুকানো কথা আরো বিশ্বাসপ্রবণ হবে, আর আমিও বাবা মার জন্য কিছু করতে পারবো। চলো আজকেই পরিচয় করিয়ে দিয়ে আসি তোমাকে। আচ্ছা ভাই। সন্ধ্যায় বাসায় ফিরল শান। পুতুল তখনও আসেনি। তার মা বাবা তাকে জিজ্ঞেস করলে উত্তর দিল, চাকরি পেয়েছে সে রেডিও স্টেশনে, আর ডিউটি রাতে, 2টায় শেষ অফিস। শানের বাবা মা চিন্তায় পড়ল, চোখে দেখতে পায় না, তার উপর এই রাত বিরাতে কিভাবে যাবে ছেলেটি। তবে শান তাদের আশ্বাস দিল সে পারবে, রিকশায় যাবে আবার আসবে। তখনই পুতুল আসলো। কালকে এই ব্যবহারের পর শানের মা পুতুলের সাথে কথা বলে না। তাই পুতুল বলল, আমি ঘরে গেলাম, আজ খাবো না, ভালো লাগছে না শরীর। শানের মা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না। শান বলল, আমিও যাব। রুমে এসে বোরকা খোলার পর শান খেয়াল করলো পুতুল সকালে যে শাড়ি পরে গেছিল সেটা আর এইটা এক না। চোখ কুঁচকে গেল তার, তাও কিছু বলল না। ফ্রেশ হয়ে আসলো পুতুল। ব্যালকনিতে ভেজা শাড়িটা নাড়তে দিতে গেল। শানও ব্যালকনিতে উল্টো দিকে দাঁড়িয়ে আছে। শান তার দিকে ফিরে হঠাৎ সদ্য নাড়তে দেওয়া শাড়িটার হাত দিল। তারপর পুতুলকে বলল, এই শাড়ি কোথায় পেলে? সকালে তো এই শাড়ি
পড়েছিলে না? পুতুলের মুখে ভয়ের আভা দেখে গেল, চোখ বড় বড় হয়ে গেল, থতমত খেয়ে বলল, তুমি কিভাবে জানলে? সকালে ইস্ত্রি করার সময় আমি শাড়িটা ধরেছিলাম, সুতি কাপড়ের ছিল। এটা তো শিফনের শাড়ি মনে হচ্ছে, যেরকম আমি তোমাকে গিফট করেছিলাম, তোমার খুব পছন্দের ছিল। পুতুল হঠাৎ কি মনে করে বলল, আরে এটা তো তোমার দেয়া শাড়ি, আলাদা করে ব্যাগে নিয়েছিলাম। কি জলজ্যান্ত মিথ্যা কথা বলে দিল পুতুল। শান পুরো অবাক, তার অন্ধত্ব এর সুযোগ নিয়ে কি কি বলছে সে। কিন্তু এটা তুমি কেন নিয়েছিলে? আজকে অফিস ছুটি নিয়েছি আগে, বান্ধবীর ছোট মেয়ের জন্মদিন ছিল, দাওয়াতে আমরা কয়েকজন বান্ধবী ছিলাম। আসলে আমাদের আজকে থাকার প্ল্যানিং ছিল তার বাসায়। তার স্বামী বিদেশে তো, একা থাকে, তাই বুঝোই তো, বাচ্চার জন্মদিন, কেক গায়ে মেখে একাকার করে দিয়েছে পিচ্ছি মেয়েটা। তাই আমাকে শাড়িটা চেঞ্জ করতে হলো। থাকতেই চেয়েছিলাম ওখানে, কিন্তু তোমার কথা ভেবে চলে আসলাম। বাহ, কি সুন্দর বানোয়াট কথা বলে দিল পুতুল। শুনেই হাসি আসলো শানের, তবুও কিছু বলল না। এখন আমিও বাইরে যাব, তুমি যেহেতু যাবে না, ঘুমাও। কোথায় যাবে এই রাতে? সেটা নয় মায়ের কাছেই শুনে নিও যদি সময় হয়, বলে শান চলে গেল। রেডিও স্টেশনে আর্জের কাজ দেওয়া হলো শানকে। শান স্টেশনে ছিল, পারবে নাকি, কিন্তু রিয়াদ ভাইয়ের চাচা তাকে সাহস জুগালো। এখন মোটামুটি ইজি হয়ে গেল কাজটা। প্রথম দিনে শানের বয়স সবার হৃদয় কেড়ে নিল। রাত 2:30 মাত্র বাসায় পৌঁছেছে শান। তার মা তার জন্য অপেক্ষা করছিল। ছেলে চোখে দেখে না এত রাতে যদি কিছু হয়, কিন্তু তারা তো আর জানে না কিছু। তবে আসার সময় একটা অদ্ভুত দৃশ্য খেয়াল করেছে শান। তাদের পাশের বাসার ব্যালকনি থেকে কারো ফুফানোর আওয়াজ আসছিল। ভালো করে খেয়াল করে দেখলো সকালের সেই মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। শান কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকালেও বেশি কিছু ভাবেনি। মাত্র রুমে ঢুকলো সে। ঘুমাচ্ছে পুতুল, সেই মায়াবী মুখ যা দেখার জন্য অফিস থেকে প্রায় ছুটেই বাড়িতে ফিরত শান। মায়াবী ঘরনের মুখটা দেখেই যেন সারাদিনের ক্লান্তি দূর করত সে। শরীরের পোশাক ঠিক নেই। ঘুমানোর সময় অবশ্য পুতুলের এটা আগেও হতো। মুচকি হাসলো শান। হঠাৎ গাড়ির দিকে নজর পড়ল শানের। মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে গেল। পুতুলের ঘাড়ের পাশে আরেকটু, কাঁধের দিকে একটু তিল, যেটা শানকে তার বরাবরই আকৃষ্ট করত। কত শত সুমু যে সেখানে দিয়েছে শান, তার ঠিক নেই। আর আজ সে জায়গায় একটা দাগ, যেটাকে লাভ বাইট বলে। খুব তাজা দাগটা, মনে হয় আজকে দেওয়া হয়েছে। চোখ লাল হয়ে উঠছে ক্রমশ শানের। মনে ইচ্ছে হচ্ছে এখনই এক ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিক, সব কিছুর কৈফিয়ত চাইবে। কিন্তু আবার মন বলছে, তাহলে তো যে কোনো কারণ দেখিয়ে পুতুল বাঁচতে পারে। নিজের চোখে সব সত্য দেখতে চায় শান। খুব কষ্টে মনকে মানিয়ে নিল সে। পরের দিন সকাল হইতে শান পুতুলের পিছু নিল। এবার আর কোনো ভুল নয়। শান গাড়িটার নম্বর থেকে কালকে গাড়ির মালিকের ডিটেলস জেনেছে। আশ্চর্য হলেও এটা পুতুলের অফিসের কারণ নয়। সাব্বির নামের একটা ছেলে, সে নাকি কয়েকটা গ্যারেজের মালিক। পুতুলকে আজকেও সেই গাড়ি তুলে নিল। আজ শান পেছনে একটা সিএনজি নিয়েছে, কিন্তু গাড়ি তো পুতুলের অফিসের দিকে যাচ্ছে না। অবাক হলেও পেছনে যেতে লাগলো শান। গাড়িটা দ্রুত চলছে। শান সিএনজি চালককে আরো দ্রুত চালাতে বলছে, কিন্তু হঠাৎ গাড়িটা ভিড়ের আড়ালে মিশে গেল। একটা সিএনজি তো আর প্রাইভেট কারের গতির সাথে পারবে না। বিরক্ত হলো আজকেও সে। অগত্যা সিএনজিকে পুতুলের অফিসের ঠিকানা দিল। অফিসের সামনে নেমে আবার অন্ধের অভিনয় শুরু হলো তার। অফিসের সামনেই রিসিপশন। সেখানে গিয়ে পুতুলের কথা জিজ্ঞেস করলে রিসিপশন লিস্ট এমন ভাব করলো যেন চিনতেই পারলো না। পাশ দিয়ে আরেকটা মেয়ে যাচ্ছিল। রিসিপশনিস্ট তাকে জিজ্ঞেস করলো, ম্যাম, ইনি পুতুল নামের কারো কথা জিজ্ঞেস করছে। কি পুতুল? শান মেয়েটিকে দেখে বুঝলো মেয়েটি এই অফিসেই কাজ করে। মেয়েটি আবার বলল, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি পুতুলের এক আত্মীয়, চোখের ডাক্তার দেখাতে এসেছি ঢাকা। উনি কোথায় বলা যাবে? কিন্তু পুতুল তো এই অফিসে থাকে না। মানে পুতুল তো 6-7 মাস হবে এই চাকুরি ছেড়ে দিয়েছে। কি বলছেন এসব? পুতুল চাকরি ছেড়ে দিয়েছে?
হ্যাঁ, সেটা তো অনেক আগে। শান যেন আকাশ থেকে পড়ল। পুতুল এতদিন চাকুরির নাম করে বাড়ির বাইরে যাওয়া আশা করে, সেজন্যই কি টাকার কথার ওই রকম বিহেভ করে মায়ের সাথে? তখনই পাশ দিয়ে আরেকজন মেয়ে যাচ্ছিল। শান যার কাছে এসব শুনছিল তাকে জিজ্ঞেস করলো, ওই মেয়েটি কিরে লাবণী, ইনি কে? তোর রিলেটিভ? আগে তো দেখিনি। আরে না, আমার রিলেটিভ হবে কেন? ইনি তো পুতুলকে খুঁজতে এসেছেন। কি পুতুল? এতদিন পর হঠাৎ? ইনি নাকি জানতেন না যে এখন আর পুতুল এখানে জব করে না? মেয়েটি তাচ্ছিল্য হেসে বলল, জব করবেই বা কেন? বড় মাছ আটকেছে না জালে। এখন আর এসব ছোটখাটো চাকুরি কি পুতুলের করা লাগে? মেয়েটির কথায় শান অবাক হয়েছে রইল। বলল, কি বলছেন আপু? বুঝতে পারলাম না। মেয়েটি হেসে আবার বলল, বুঝবেন কিভাবে? যদিও আপনার রিলেটিভ, তারপরও বলছি। আমরা তো শুধু দেখতাম। আমাদের ম্যানেজার সাহেবের বন্ধু সাব্বিরের সাথে তার উঠা বসা বেশি হতো পুতুলের। আর কিছুদিন পরেই তো পুতুল জবটা ছেড়ে দিল। সাব্বির? ব্যালকনিতে বসে গধূলির রক্তিম আকাশের পানে চেয়ে আছে শান। ভাবছে কিছু সময় আগে পুতুলের অফিস থেকে শুনে আসা কথাগুলো। পুতুলের এনজিওতে একটা প্রোগ্রামে তার ম্যানেজারের বন্ধু সাব্বিরের সাথে পরিচয় হয় পুতুলের। সেখানে সাব্বিরের নজর পুতুলের দিকে পড়ে যায়। তারপর নাকি অফিস শেষে প্রায় গাড়ি নিয়ে আসতো সাব্বির পুতুলের সাথে দেখা করতে। প্রথম প্রথম পুতুল সায় না দিলেও পরে নাকি তাদের প্রায় কথা বলতে দেখত লাবণীরা, অর্থাৎ পুতুলের কলিগরা। এনজিওর ম্যানেজারের ব্যাপারটি দৃষ্টিকটু লাগলে একদিন নাকি তিনি সাব্বিরকে এই নিয়ে বলেন। তার কিছুদিন পরেই পুতুল জব ছেড়ে দেন। শান শুনেছে সাব্বির একটা খারাপ ছেলে, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এবার হয়তো পালা পুতুলের। কিন্তু পুতুল এভাবে তার ভালোবাসাকে তুচ্ছ করলো। হায়রে ভালোবাসা! আজকালকার ভালোবাসা বুঝি এমনই হয়। যাকে আপনি যতটা ভালোবাসার অধিকার দিবেন, সে ঠিক ততটা কষ্টই আপনাকে ফেরত দেওয়ার ক্ষমতা পাবে। মনের গহীনে যতটা স্থানে একজনের জন্য বরাদ্দ করা যায়, তার অনুপস্থিতি অবহেলায় সেই স্থানটাই কষ্টে পরিপূর্ণ করতে পারে। তোমাকে এতটা বিশ্বাস, এতটা ভালোবাসার প্রতিদান এভাবে দিলে পুতুল? এসব ভাবতে ভাবতে আঁখি দুটি অশ্রুসিক্ত হলো শানের। কিন্তু মায়ের ডাকে তৎক্ষণাৎ সেটা আড়াল করে মুছে ফেলল সে। কিরে, খেয়ে নে, আবার তো তোকে কাজে যেতে হবে। মা, আজ খেতে ইচ্ছে হচ্ছে না। বাবা, এরকম করলে তো শরীর খারাপ হবে। অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি যেতে বলেছে আমায়। অফিসেই খেয়ে নিব মা। তোমরা খেয়ে নিও। শানের মা মন খারাপ করে চলে গেল। হাজার হোক, মা তো ছেলের মন বোঝে। সেও হয়তো বুঝেছে এই বদলে যাওয়া পুতুলের সাথে তার ছেলেটা ভালো নেই। সন্ধ্যা হলে শান বেরিয়ে পড়ল। রিয়াদ ভাইকে বিশ্বাসের সাথে তার চাচার কাছে তার কথা বলে জব দিয়েছে। সেই বিশ্বাসের সম্মানটুকু তো দিতে হবে। কাজ সে মন দিয়ে করবে, এটা ভেবেই বের হলো ঘর থেকে। বাড়ির সদর দরজা পেরোনোর পরই একটা মেয়ের কণ্ঠ আসলো তার কানে। আপনারা আমাকে ডিস্টার্ব করছেন কেন? যান এখান থেকে। এখানে একা একা দাঁড়িয়ে আছো? চলো না, আমাদের সাথে বসে আড্ডা দাও। আমাদেরকেও একটি মনোতৃপ্তি হোক। শান দেখলো কালকে সে মেয়েটাকে কয়েকটা পাড়ার লাফাঙ্গা টাইপ ছেলেরা জ্বালাচ্ছে। সেই মেয়েটা ভয় পেয়েছে মনে হচ্ছে। এর মধ্যে একটা ছেলে হঠাৎ মেয়েটার হাত ধরে ফেলল। হাত ছাড়ুন বলছি, বেয়াদবি করলে লোক ডাকবো আমি। আহা, আমরা তো তোমার বন্ধুর মতোই, চলো না আমাদের সাথে। এই কি হচ্ছে এখানে? শান জোরে বলে উঠল। ছেলেগুলো হঠাৎ হাত ছেড়ে দিয়ে তার দিকে তাকালো। সাথে মিঠুও তাকালো। এলাকায় অসভ্যতা করিস মেয়েদের সাথে? দাঁড়া, তোদের আমি বলে শান লাঠি উঁচু করে মারার জন্য আসলো। ছেলেগুলো বয়স খুব বেশি না, কলেজ পড়ুয়া। শানের হাতে লাঠি আর মারতে আসা দেখে তারা এক দৌড় দিল। মিঠু শানের দিকে দৌড়ে আসলো। আপনি কথা বলতে পারেন? চুপ করো মেয়ে, তুমি এখানে কি করছো? সন্ধ্যায় বাড়ির বাইরে কেন? আসলে কি? আচ্ছা, আপনি লাঠি হাতে উঁচু করে আসলেন
কিছু না দেখে ওদের সাথে মারামারি করে পারতেন। শান মুচকি হেসে বলল, শরীরের শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি। ওরা কি বুঝেছে এটা অন্ধের লাঠি? ওরা তো ঠিকই মনে করেছে আমি লাঠি নিয়ে মারতে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজ আমি কিন্তু আমার কথার জবাব পাইনি। তুমি বাড়ির বাইরে কি করছো? মেয়েটি মাথা নিচু করে ফেলল। চোখে ইতিমধ্যে জলের আভা প্রকট হয়েছে। অনাথ এতিমদের জীবনটাই কষ্টের। মানে থাক, অন্যদিন বলবো। তাহলে তো আমারও আজ না অন্যদিন তোমাকে সাহায্য করা উচিত ছিল। আসলে তুমি কি বলবে নাকি? মামি আর মামাতো বোন আমাকে রেগে বাড়ির বাইরে বের করে দিয়েছে। আজ নতুন নাম মাঝে মাঝেই দেয়। রাগ হলে অথবা আমার কাজে একটু ভুল হলেই বের করে দেয়। আজ যেমন খাবারের লবণ একটু বেশি হয়ে গেছিল, তার তরকারির প্লেট ফেলে দিয়ে আমাকে থাপ্পড় মেরে বের করে দিয়েছে। বলতে বলতে কেঁদে দিল মেয়েটি। শান এখন খেয়াল করলো মেয়েটির গালে হাতের চাপ বসে আছে। কিন্তু তুমি এখন বাইরে দাঁড়িয়ে কি করছো? মামা অফিস থেকে আসলে তার সাথে ঢুকবো, তাই অপেক্ষা করছিলাম। এর মাঝেই ওই ছেলেগুলো। শানের মেয়েটির জন্য কষ্ট লাগলো। এখন একা দাঁড়ালে আবার কেউ এসে ডিস্টার্ব করতে পারে, তাই সে মেয়েটির সাথে দাঁড়িয়ে রইল। দুজনেই চুপচাপ। 1-2 মিনিট পরে মেয়েটি বলল, আমার নাম মিথিলা। আপনি? পিছনে যে বাড়িটা দেখছো ওটা আমাদের। আর আমার নাম শান। বলতে বলতে মেয়েটি আবার বলল, ওই যে আমার মামা হেঁটে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ। বলে শান আবার লাঠি নিয়ে বিপরীতে এগোতে লাগলো। আপনি রাতে একা যেতে পারবেন? হা, অন্ধদের তো রাত আর দিন সবই এক। আচ্ছা, ভালো থাকবেন। তুমিও সাবধানে থেকো। বলে শান অফিসের দিকে রওনা দিল। অফিস থেকে এসে আজকেও পুতুলকে ঘুমন্ত অবস্থায় পেল শান। তার যেন পুতুলের দিকে তাকাতেও ইচ্ছে করছে না। বিশ্বাসঘাতক একটা। খুব জলদি একটা কিছু করতে হবে। আর এই অন্ধের নাটক করতেও ভালো লাগছে না তার। পরের দিন সকালে আবারও ফলো করলো পুতুলকে শান। আজ আর কোনো ভুল নয়। সে দেখলো গাড়িটা পাশের এক পার্কের কাছে থামলো। পুতুল আর সাব্বির নামে ছেলেটা হাত ধরাধরি করে নামলো। শান পিছনে লুকিয়ে ফলো করছে তাদের। একটা বেঞ্চে বসছে দুজন। পুতুল সাব্বিরের কাঁধে মাথা রাখলো। শানের সোয়াল মুহূর্তেই রাগে শক্ত হয়ে গেল। সে নিজের মোবাইল পিছন থেকে ভিডিও করতে লাগলো। পুতুলের আওয়াজ ভেসে আসলো হঠাৎ, তুমি আজকেই চলে যাবে? 15 দিন আমি কিভাবে থাকবো? আহা বেবি, আমার বিদেশে কয়েকটা গাড়ির পার্টসের জন্য যেতে হবে, বুঝতেই তো পারছো। আর কয়েকটা দিন এমনিতেই চলে যাবে। আমি আর ওই বাসায় থাকতে পারছি না। এতদিন তো তোমার অফিসে না হয় বাসায় বসিয়ে রাখো। আর এই কয়দিন কি করব? আরে চাকরির কথা না বললে কি তোমাকে তোমার শ্বশুর শাশুড়ি বাইরে বেরোতে দিত? আর আমি তো সারাদিন কাজের ফাঁকে তোমাকে নিয়েই ব্যস্ত থাকি। এই কয়দিন বলবে ছুটি নিয়েছ অফিস থেকে, আর এই নাও কিছু টাকা, এই দিয়ে চলবা এই কয়দিন। না থাক, আগে যা দিয়েছো সেটাই তো আছে। আর দিচ্ছ কেন? আমার সব তো তোমারই। শানের কি করা যায় কিছু ভেবেছ? ওর কাছে তুমি বলতে না পারলে আমি কি করব? আচ্ছা, এবার আমি বিদেশ থেকে এসে নেই, তারপর দেখা যাবে। ওর তো কিছু একটা করাই লাগবে। তবে যাই বলো, চোখ না ভালো হওয়ায় আমাদের জন্য ভালোই হয়েছে। কিন্তু তুমি কিন্তু শানের কাছেও আর ঘেঁষবে না। আরে না, আমি ওর সাথে একটা ভালো করে কথাও বলি না। জানো, আমি তোমার সাথে দেখা হওয়ার পর বুঝেছি আসলে শানের প্রতি আমার মোহ ছিল। সেটা তোমার ভালোবাসায় কেটে গেছে, কিন্তু মাঝখানে বিয়েটা হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেল। চিন্তা করো না, আমি এসে
নেই। তারপর শান সোজাভাবে রাজি না হলে আবারও পথ জানা আছে। এই কথাটা শুনে শান আর 1 সেকেন্ড দেরি করলো না, চলে আসলো সেখান থেকে। এই মেয়েকে সে ভালোবেসেছিল। ছি! সে মনে মনে প্রতিজ্ঞা করলো আগে সাব্বিরকে শেষ করবে, আর তার সম্পদ প্রপার্টি সব ধ্বংস পথে বসাবে তাকে, তারপর পুতুলকে। আর সাব্বিরের এই কয়দিনের বিদেশে থাকাও শানের জন্য কাজটা সহজ করে দিল। পরের কয়দিন পুতুল বাড়িতেই থেকেছে, বলেছে ছুটি নিয়েছে অফিস থেকে। পুতুল কিন্তু প্রতিদিন মেসেজ করে শানের সামনেও, আর শান না দেখার বান করে থাকে। অফিস ভালোই কাজ চলছে শানের। রেডিও জকি হিসেবে সে আজ, তার কণ্ঠ অনেক পরিচিত এই অল্প কয়দিনে। সবাই এখন তাকে আরজে শান নামে চেনে, কিন্তু তাকে কেউ দেখেনি বা পরিচয়ে জানে না। কিন্তু অনেক মেয়ে তার গলার আওয়াজে পাগল। এর মধ্যে একটি মেয়ে প্রতিদিন তার শোয়ের সময় কল করে। শানের মুখের আওয়াজে নাকি তার দিনটা ভালো যায়। শান তার জন্য অনেক পছন্দের গান শোনায়। এর মধ্যে সাব্বির বিদেশ থেকেই খবর পেয়েছে তার 2টি গ্যারেজ পুলিশ সিল করেছে, সেখানে নানা রকম মাদকদ্রব্য পাওয়ার জন্য। ইয়াবা, ড্রাগস, ফেন্সিডিলের কারবার করে এখন অভিযোগে এসেছে তার উপর। টিভিতেও এই খবর পাওয়া যাচ্ছে। সেটাই অবাক হয়ে দেখছে পুতুল। শান অফিসে যাচ্ছিল, খবর দেখে হাসি ফুটে উঠল মুখে। মা, অফিসে যাচ্ছি আমি, সাবধানে যাস বাবা। পুতুল শানের কথায় পেছনে তাকালো। শান লার্জির সাহায্যে চলে যাচ্ছে দরজা দিয়ে। আজকাল শান তার সাথে সেরকম কথা বলে না। তাহলে কি শান তাকে সন্দেহ করছে? পুতুলের মনে প্রশ্ন জাগে। সব কি জেনে গেছে কোনোভাবে? কিন্তু সেটার তো উপায় নেই। একজন অন্ধের অপেক্ষা কিভাবে সম্ভব জানা? পুতুল মাথা থেকে চিন্তা ঝাড়লো। রাতে অফিস থেকে এসে ঘরে ঢোকার আগেই বুঝতে পারলো পুতুল ঘরে ভিডিও কলে কথা বলছে। আচ্ছা, তোমার কে শত্রু আছে সেটা তো আমিও বুঝতেছি না। আমাকে কালকেই দেশে আসতে হচ্ছে। 2টা গ্যারেজ অলরেডি শেষ, আরেকটা আছে, এটা শেষ হতে দেওয়া যাবে না, তাহলে তো পথে বসে যাব আমি। আচ্ছা এসো, আমিও তোমাকে ছাড়া ভালো নেই, আমরা মিলে কিছু একটা করব। কে আমার পিছনে লেগেছে সেটা বের করতেই হবে, তাকে জানে মারবো আমি। শান তাদের কথা শুনে মুচকি হাসলো। দেশে আয় সাব্বির, এখনো যে অনেক কিছু বাকি আছে তোর সাথে হওয়ার। কিন্তু কে জানতো শানের জীবনের সামনে এক ভয়ানক ঝড় অপেক্ষা করছে। এতদিন সাব্বিরের প্রতিটা গ্যারেজে রাতের আধারে গিয়ে বিভিন্ন রকম নেশাদ্রব্য রেখে আসে যে সে আর কেউ নয়, শান নিজে। তারপর নিজেই পুলিশের কাছে অচেনা নম্বর অথবা কোনো পিসিএ থেকে ফোন দেয়। বিদেশ থেকে চিকিৎসাকালীন কিছু টাকা বেঁচে গেছিল শানের। সেই টাকার প্রায় সবই শেষ এসব নেশাদ্রব্য ম্যানেজ করতে করতে। আর একটাই কাজ বাকি আছে, সেটা সফল হলে তারপরে সাব্বির রাস্তায় বসবে। কিন্তু শানের মাথায় অন্য বুদ্ধি, এক ভয়ঙ্কর পরিকল্পনা তার। সাব্বির দেশে আসলে সে গ্যারেজে থাকাকালীন পুলিশে রেড হবে, হাতে নাতে ধরা পড়বে সাব্বির, আর শানের মোহরা হবে পুতুল। সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। অবশ্যই পরিকল্পনা হয়েছে গতকাল রাতে। সে ঘরের বাইরে দাঁড়িয়েছিল। পুতুল ফোনে বলছিল আজ এতদিন পর সাব্বির আসবে, তাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে পুতুল। সেই কথা শুনে শানের কষ্টের চেয়ে মুখে ক্রূর হাসি বেশি দেখা দিল। সাব্বির আজ দেশে এসেছে ভোরে। সকাল সকাল উঠে ব্যালকনিতে বসে বসে প্ল্যানের সব চক মাথায় কষছিল শান। তখনই তার মা এসে কাঁধে হাত রাখলো। বাবা, উঠে পড়েছিস? হ্যাঁ মা, মাত্র উঠলাম। আসিস এত রাত করে? আর একটু ঘুমালেও তো পারতি। শান কথার জবাব না দিয়ে মুচকি হেসে বলল, কিছু বলবে মা? হ্যাঁ বাবা, কিভাবে যে বলি। আসলে তোর মামা নাকি অসুস্থ। আজ আমি তোর বাবা, সেখানেই তাকে দেখতে যেতে চাচ্ছি। তো সমস্যা কি? যাও না, 1-2 দিন থেকে আসো। আসলে আমার কাছে তো টাকা যা ছিল সব পরিবারের খরচে শেষ হয়ে গেছে। আবার বৌমার কাছে বললেও কি বলবে তাই। শান হেসে বলল, যাবে কখন? বিকেলে। আমি আর তোর বাবা রওনা দিতে চাচ্ছি। ও
আমি দুপুরে অফিসে গিয়ে বসের কাছে সে অগ্রিম কিছু টাকা দেব মা, চিন্তা করো না। তোরে এমনিতেই এই অবস্থা, তার উপর তোকে আরো কষ্ট দিচ্ছি আমরা, তাই না রে? মাথায় হাত বুলাতে বুলাতে বলল শানের মা। আমিই তো কুলাঙ্গার মা, তোমাদের দায়িত্ব নিতে পারলাম না, এখনো তোমাদেরই পরিবার চালাতে হয়। আমার ছেলে নিজে চোখে না দেখেও তার বয়স্ক বাবা মাকে দেখে রাখতে রাত নেই দিন নেই খেটে যাচ্ছে, আর সে কুলাঙ্গার এ কথা ভুলেও বলবি না আর। শান মাথায় রাখা তার মার হাতের উপর হাত রেখে হাসলো। কবে আসবে মা? এই তো বাবা 2-1 দিন মাত্র। কিন্তু এই 1-2 দিন থাকতে পারবি তো? হ্যাঁ মা, একা নাকি? আমি ফুতুল তো আছে, সে কোথায়? শানের মা কেমন খাপছাড়া গলায় তাচ্ছিল্য সহকারে বলল, সে আজ সকালে উঠে বাজারে গেছে, অফিসের সবার জন্য নিজে রান্না করে নিয়ে যাবে। আর নিজের অসুস্থ স্বামীটার কোনো খোঁজ নেই। আগে থেকে জানলে তো জীবনটা আমি এভাবে নষ্ট করতাম না বাবা। মুখ মলিন হয়ে উঠল মা ছেলের। মা বাদ দাও তো, আজ যাবে এক জায়গায়, চিন্তামুক্ত হয়ে যাও। কথা কাটাতে শান বলল, পুতুল সকাল থেকে নানা পদের রান্না করতে ব্যস্ত। অবশেষে দুপুরের রান্না শেষ হলো, সব গুছিয়ে রওনা দিবে এমন সময় শান বলল, পুতুল আজ আমাকেও একটু নিয়ে যাবে সাথে? পুতুল চমকে উঠল, মানে? তুমি এখন কোথায় যাবে? কেন? আসলে আমার এখন একটু অফিসে যেতে হবে, নামিয়ে দিও না হয় প্লিজ। শানের বাবা মা বসে আছে ড্রয়িং রুমে। পুতুল বেরোবে ঠিক তখনই পিছন থেকে কথাটি বলল শান। অনিচ্ছা হলেও রাজি হলো পুতুল। বাসার বাইরে গিয়ে একটা সিএনজি ঠিক করলো পুতুল, হাতে এক গাদা খাবার, শানের কাছেও অফিসের ব্যাগ। গাড়িতে উঠে রওনা দিল দুজন। শান হঠাৎ বলল, পুতুল একটা কাজ করে দেবে আমার? কি? কেমন বিরক্ত হয়ে বলল পুতুল। রেগে যাচ্ছ কেন? আশেপাশে ওষুধের দোকানের পাশে রেখে একটা মাথা ব্যথার ওষুধ কিনে দেবে। আমি যেটা খাই সেটা। চোখও জ্বালা করছে কেমন। সামনে ফার্মেসির পাশে গাড়ি থামাতে বলে পুতুল ওষুধ আনতে নামলো। তখনই মুচকি হাসলো শান। নিজের ব্যাগ থেকে কিছু একটা তড়িগড়ি করে বের করে পুতুলের নিয়ে যাওয়া খাবারের ব্যাগটির দিকে হাত বাড়ালো। শানকে অফিসে নামিয়ে দিয়ে পুতুল চলে গেল। অফিসে গিয়েই শান বসের কাছে কিছু টাকা চাইলো মায়ের কথা বলে। এমনিতেই অফিসের সবাই শানের কাজে আর ডেডিকেশনে মুগ্ধ। এক কথায় তাদের মিডিয়া চ্যানেল শানের গলার আওয়াজেই এখন এত পপুলার। শানের কথা শোনার আগে বস তার হাতে টাকা গুঁজে দিল। এখানে 10,000 টাকা আছে, তোমার মাকে দিও। ঠিক আছে, বাকি টাকা মাস শেষে নিও। ধন্যবাদ স্যার। কি বলে যে আপনাকে? আরে তুমি আমার চ্যানেলের গৌরব, আমারই তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। এখন যাও, রাতে এসো কেমন? গাড়িতে উঠিয়ে দিব? না স্যার, আমি পারবো। আসি স্যার। অফিস থেকে বেরিয়ে শান এক মুহূর্ত দেরি না করে পাশের কোনো পাবলিক ওয়াশরুমে গেল। নিজের ব্যাগে আনা ফলসুল দাড়ি পরে জামা পাল্টালো। সেটা সে যা প্রতি রাতে করে। এবার লক্ষ্য সাব্বিরের গ্যারেজ। মুচকি হাসল শান। যাওয়ার আগে পাশের একটা পিসিও থেকে পুলিশকে খবরটা জানাতে ভুলল না। গ্যারেজে মাত্র প্রবেশ করলো পুতুল। সাব্বির কথা বলছিল বাকিদের সাথে এসব নিয়ে। পুতুলকে আসা দেখে তাকে নিয়ে গ্যারেজে 2 তলায় গেল। শান একটু পরই পৌঁছালো। বৃদ্ধ লোকের বেশে এসেছে সে। নিচে গ্যারেজে অনেক লোক গাড়ি রিপেয়ার করছে, তো কেউ পুরাতন গাড়ি কিনতে এসেছে, আবার সবার চোখ ফাঁকি দিয়ে 2 তলায় গেল। উপরের রুমের দরজা বন্ধ, কিন্তু পাশের জানালা ছিদ্র দিয়ে সবই প্রায় দেখা যাচ্ছে। শান সেখান দিয়ে খেয়াল করলো পুতুলকে সাব্বির জড়িয়ে রেখেছে। পুতুলের গায়ে বোরকা নেই এখন আর। নিচে সুন্দর করে শাড়ি পরে সেজে এসেছে আজ। পাশে টেবিলের উপর পুতুলের নিয়ে যাওয়া খাবার। জড়িয়ে থাকা দৃশ্য দেখে শানের চোখ লাল হয়ে গেল। এই বিশ্বাসঘাতককে সে কিনা ভালোবেসেছিল। কি করছো? ছাড়ো। পুতুল নাকামি করে বলল।
এতদিন পর কাছে পেয়েছি, ছাড়তে ইচ্ছেই করছে না। সাব্বিরের কেমন ঘোরের মধ্যে জবাব, আহা, আগে খাবার এনেছি তোমার জন্য, সেটা তো খেয়ে নাও। আমার খাবার তো আমি জড়িয়েই রেখেছি, সেটা আগে খেয়ে নেই, তারপর না হয় দেখা যাবে। কথাটা বলে ফুতুলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরো গভীর হতে লাগলো। চাইল শান সেটা দেখে জানালা থেকে চোখ সরিয়ে নিল। তার চোখের সামনে তার এক সময়ের ভালোবাসা অন্যের সাথে ভালোবাসার আদান প্রদানে ব্যস্ত। ঠিক তখনই পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। না চাইতেও জানালা দিয়ে আবার চাইল শান। পুতুলের ঘাড়ে মুখ গুজে আসলে টান দিতে সাব্বিরের কানে আসলো পুলিশের গাড়ির আওয়াজ। সাথে সাথে ছিটকে গেল দুজনেই। পুলিশ হঠাৎ এ সময় সাব্বিরের ভয়ার্ত কণ্ঠ, আমাকে তোমার সাথে এখানে দেখে ফেললে কি হবে, কি বলবে সবাই? পুতুলও ভয়ে প্রায় কেঁদে দিয়েছে। আরে পিছনে একটা সিঁড়ি আছে, তুমি সেখান দিয়ে নেমে যাও, তুমিও চলো। আরে না, আমাকে তো এসব কেস পেশ করতেই হবে, আর তাছাড়া আমি এসেছি এখন, এই গ্যারেজ তো কিছু পাবে না। আচ্ছা আমি যাই। পুতুল সাব্বিরকে হালকা জড়িয়ে ধরে বিদায় নিয়ে দ্রুত ভেগে দৌড়ালো। ওইভাবেই বোরকা পরতে ভুলে গেছে তাড়াহুড়োয়। বোরকাটা নিচেই গড়াগড়ি খাচ্ছিল। দৌড়ের সময় পুতুলের পায়ে সাথে বেঁধে রুমের বাইরে পর্যন্ত চলে এসেছে। পুতুলের সেদিকে নজর নেই। সে দ্রুত এখান থেকে যেতে পারলেই বাসে। শান সাথে সাথে আড়ালে এসেছে, যেন পুতুল দেখতে না পায়। পুতুল পিছনের গেট দিয়ে চলে যাওয়ার মাত্রই পুলিশ উপরের তলায় চলে আসলো। সাথে গ্যারেজের অনেকেই এসেছে, কর্মচারী, ক্রেতা সহ সবাই। শোরগোল, সবার দেখার ইচ্ছে কি হচ্ছে এখানে। শান বিদ্যবেশে তাদের মাঝে মিশে গেছে। পুলিশ সবাইকে বাইরে রেখে সাব্বিরের রুমে গেল। শান আবার জানালায় চোখ রাখলো। কি ব্যাপার, আপনারা আমার গ্যারেজে? সাব্বির প্রশ্ন করল। আপনার গ্যারেজে নেশাদ্রব্য আছে, আমরা খবর পেয়েছি। হাসালেন, এতদিন আমি দেশে ছিলাম না, আমার গ্যারেজকে না কে রেখে গেছিল ওইসব, তার ভিত্তিতে আমার উপর মামলা করেছেন, সিল করেছেন সব, আর এখন তো আমি দেশে, এখানে কে রাখবে? আপনারা খুঁজে দেখতে পারেন, সাব্বির বলে পায়ের ওপর পা তুলে চেয়ারে বসলো। পুলিশ তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো, কিছুই না পেয়ে চলে যাবে। তখনই হঠাৎ একজন অফিসার বলল, হে, টিফিন বাটিগুলোতে কি? আমার লাঞ্চ, সাব্বিরের আত্মবিশ্বাসের সাথে জবাব। পুলিশ কি মনে করে বাটিগুলো খুলতে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। সাথে সাব্বিরেরও জান যায় যায় দশা। সবগুলো বাটিতে মুসরক খাবার, কিন্তু তার উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নেশাদ্রব্য, ইয়াবা ট্যাবলেট, ড্রাগসের প্যাকেট। পুতুল, তাহলে তুমি আমার সব গ্যারেজে এরকমটা করেছ? আমি তোমাকে ছাড়ব না পুতুল, ছাড়ব না। সাব্বির বসে পড়ে, রাগে ক্ষোভে এসব বলছিল। তখনই হাতে হাত করা পড়ালো একজন। হাতে নাতে মাদকদ্রব্য ধরা পড়েছে। হাজার রেহাই কোথায়? বাইরে সবার ভিড়ে দাঁড়িয়ে ছদ্মবেশে এখনো দেখছে এসব শান। মুখে আজ তৃপ্তির হাসি, কিন্তু না, আরেকজন তো বাকি আছে, এবার তার পালা। সবাইকে বিশ্বাসঘাতকতার শাস্তি পেতে হবে, সবাইকে। কিন্তু এক প্রলয়ঙ্কারী জ্বর এসে তার জীবনে আসন্ন, সেটা কি শান জানে? সাব্বিরের ফোনে লাগাতার কল করেই যাচ্ছে পুতুল, কিন্তু ঢুকছে না। খুব টেনশনে আছে সে। 52তম বারের সময় যখন কল ঢুকলো না, তখন ফোনটা বিছানায় আছাড় দিল সে। মাত্রই বাসায় ফিরেছে শান, ঘরে ঢুকতে যাবে এমন সময় এই দৃশ্য দেখে মনের অন্তরীণ খুশিটা যেন দ্বিগুণ হয়ে গেল। এত ভালোবাসার পরও যে বিশ্বাসঘাতকরা করতে পারে, সেই কালনাগিনীকে জীবনে আর দ্বিতীয়বার সুযোগ দিতে চায় না শান। কিন্তু খেলা তো শেষ নয়, এখন মানসিকভাবে ভেঙে দিতে হবে পুতুলকে। তাকে যোগ্য শাস্তি দিয়ে তারপর ছেড়ে দেবে। লাঠি ঠুকাতে ঠুকাতে ঘরে ঢোকার অভিনয় করতে লাগলো সে। তা দেখে পুতুল সতর্ক হয়ে গেল, কিন্তু শানের সাথে কথা না বলে চুপচাপ রইল। শানও সেদিকে নজর দিল না।
বিকেলে শান তার বাবা মা আর পুতুলের সাথে ড্রয়িং রুমে বসে আছে। শানের মা বাবার ব্যাগ রেডি, যাওয়ার জন্য প্রস্তুত। পুতুল সেখানে থাকলেও তার মন তো অন্য চিন্তায়। বাবা মা, এই নাও। শান হাতের টাকাটা সামনে এগিয়ে দিল। তার মা সেটা নিয়ে বলল, বাবা এত টাকা? মা, স্যার বলেছে এখানে 10,000 টাকা আছে। আসলে মাসের অর্ধেক বাকি তো, বাকি টাকা। বাবা, না, আমরা বলছি এত টাকা তো আমাদের লাগবেই না, এত টাকা দিচ্ছিস কেন? শানের মা বলল, মা নাও না, কখন কি দরকার লাগে। নাও শানের মা, টাকা বেশি হলে না হয় তুমি 5,000 রাখো, বাকি টাকা আমাকে দাও। ছেলে দিয়েছে, একটু হাত খরচ করব না? তুমি 1 টাকাও পাবে না, যা লাগবে আমার থেকে নেবে। বুড়ো বেটার আবার কিসের হাত খরচ? বাবা, দেখলি বুড়ো কালেও আমার জেলখানা থেকে মুক্তি মিলল না। কি বললে? কি কি কোথায় বললাম? হাহা। মা, ঝগড়া না করে চলো যাই, এগিয়ে দেই তোমাদের। বাবা, নিজের খেয়াল রাখিস। আরে মা, পুতুল আছে না? সেটা হলে তো নিশ্চিত হয়েই যেতাম। পুতুলের দিকে আর চোখে তাকিয়ে তাচ্ছিল্য সহকারে বলল শানের মা। পুতুলের মেজাজ এমনিতেও খারাপ ছিল। শানের মা তেরা কথা শুনে বলল, শান, তুমি তাদের এগিয়ে দিয়ে এসো, আমার মাথা ব্যথা করছে, আমি রুমে যাই। বলে 1 সেকেন্ড দেরি না করে চলে গেল। দেখলে শানের বাবা কিরকম করলো। আমরা হয়তো এর জন্য দায়ী, জেনে বুঝে নিজের ছেলের জীবনটা শেষ করলাম। বাবা মা, এখন বাদ দাও এসব, চলো তো, দেরি হয়ে যাবে। শানের নিষেধ সত্ত্বেও তাকে 2,000 টাকা ফেরত দিল তার মা, তার হাত খরচ আর চলার জন্য। শান বাবা মাকে সামনের মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে এমন সময় কারো কান্নার আওয়াজ পেল। সামনে তাকিয়ে দেখলো মিথু রাস্তার সাথে ম্যানহোলের ফাঁসে হাঁটু গেড়ে বসে নিচে কি যেন দেখছে আর চোখের জল ফেলছে। লাঠির সাহায্যে তার কাছে গিয়ে বলল, এই কাঁদছে কে এখানে? কে? আমি মিথিলা। ফুফাতে ফুফাতেই বলল মেয়েটি। ওহ, তুমি? কি হয়েছে তোমার? বলো আমাকে। কিছু না, দেখো আমি আজ অন্ধ বলে হয়তো বলছো না। না না, কি বলছেন আপনি? সেদিন আপনি না থাকলে আমার কি হতো? তাহলে বলো। আমাকে এই সামনের মুদি দোকানটা থেকে বাজার আনতে দিয়েছিল মামি। টাকাটা হাতে নিয়েই আসছিলাম, হঠাৎ সামনে থেকে কুকুরের শব্দ পেয়ে চমকে উঠে হাতের টাকাটা নিচে পড়ে ম্যানহোলে ছিদ্র দিয়ে পড়ে গেছে। এবার কি হবে? আগের দিন ভাঙা ডিম নিয়ে গেছিলাম জন্য মেরে রাতের খাবারও দেয়নি, কিন্তু আজ কি হবে? কি বলবো? মামি এসব বিশ্বাস করবে না, বলবে টাকা চুরি করেছি আমি, বলে আবার ফোফাতে লাগলো মিথিলা। শান্ত এ কথা শুনে অবাক, কতটা নির্দয় হলে এ মেয়েটির উপর এরকম করতে পারে। সে বলল, আচ্ছা, আমি তোমাকে হেল্প করতে চাইলে হেল্প নিবে তো? মানে? টাকাটা যদি আমি দেই, কিন্তু আপনি কেন দেবেন? দেখো, সেদিন কিন্তু আমার কারণে ডিং ভেঙেছিল, আজ না হয় বন্ধু হিসেবে তোমাকে হেল্প করলাম। কি নেবে না এই বন্ধুর হেল্প? কিন্তু না, আর কোনো কথা নয়। কত টাকা দিয়েছিল? 500 টাকা। শান এবার মেয়েটিকে একটু পরীক্ষা করতে চাইল। পকেটে 2টা 1000-এর নোটের একটা দিয়ে বলল, নাও 500 টাকা। এটা তো 1000 টাকার নোট। শান মিথুর কথাই বুঝলো, মেয়েটি আসলেই সরল। আচ্ছা চলো। কোথায়? আজ একজনের জন্মদিন, তার জন্য কেক কিনতে হবে। কে? ভাবি নিশ্চয়ই। না, এক সর্বনাশী। কি? আরে আমার কেউ নেই ভালোবাসার, অন্ধকে কে ভালোবাসবে? ভালোবাসতে অন্ধ পঙ্গু না, লাগে মন। আর আপনার মতো মনের মানুষকে কে না ভালোবাসবে? আচ্ছা চলো। দুজনে খুশি মনে আগে মিথিলার মুদি বাজার করলো, তারপর শানের একটা কেক কিনে মিথিলার সাথেই বাসার উদ্দেশ্যে ফিরল। মিথিলা বাসায় যাওয়ার আগে বলল, আপনি আমাকে সাহায্য করেই যাচ্ছেন, আমি জীবনেও ভুলব না আপনার প্রতি কৃতজ্ঞতার কথা। আমরা তো বন্ধু, আমাদের মাঝে আবার কৃতজ্ঞতা কি? শানের কথায় মেয়েটি চোখে মুখে খুশির আভা দেখা দিল। আজ থেকে আপনি আমার সবচেয়ে প্রিয় 2টি মানুষের মধ্যে একজন। আরেকজন কে শুনি? শান হেসে বলল, আর যে শান। নাম শুনেছেন?
আমার মনে শুধুই সে। মিথিলার কথা শুনে শানের চোখ বড় বড় হয়ে গেল। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। হা হা, সেটা আরেকদিন বলবো। আচ্ছা, আসি, রাত হয়ে গেছে। আচ্ছা। মিথিলার থেকে বিদায় নিল শান। সে এখন আর এসব নিয়ে ভাবতে চাচ্ছে না। তার সামনে বড় কাজ, অনেক বড়। বাসায় ঢুকে দেখলো পুতুল এখনো মোবাইল হাতে নিয়ে বসে আছে। গাদাটার মাথায় একটু বুদ্ধি আসেনি যে টিভি চালালে সব জেনে যেত। শান মুচকি হেসে রুমে ঢুকলো। পুতুল, কি হলো, চেঁচাচ্ছ কেন? আসো, দেখো কি এনেছে। পুতুল বলল, পরে, আমি ভিজি আছি। আরে দেখোই না। উফ, আচ্ছা দেখি। শানের হাত থেকে প্যাকেট খুলে দেখলো একটা ছোট কেক, উপরে হ্যাপি বার্থডে লেখা। পুতুল অবাক হলো। কারো মনে না থাকলেও শানের মনে আছে। আজ তার জন্মদিন বলে সাব্বিরের জন্য এত কিছু রান্না করে নিয়ে গেছিল সে। তোমার মনে আছে? তোমার জন্মদিন আমি বলতে পারি, কিন্তু নাম কই কেকের উপরে? আমার বউয়ের নাম অন্য কেউ লিখবে কেন, তাই লিখতে দেইনি। এই নাও ক্রিম পেন, তুমিই লিখো। আগের পুতুল হলে হয়তো শানকে জড়িয়ে ধরত। এই পুতুলের ফেস দেখে মনে হলো শানের সব কাজ তার কাছে ঢং লাগছে। দুজন কেক কেটে খাওয়া দাওয়া করে বিছানায় বসেছে। শান হঠাৎ বলল, তোমার একটা গিফটও আছে। দেখো, একটা ব্যাগ রেখেছি অফিস থেকে এসে, ওইটাই। শানের কথা শুনে পুতুল শানের ব্যাগটা নিয়ে আসলো। শান বলল, খোলো, এটার ভিতরে একটা প্যাকেটে আছে। পুতুল ব্যাগের ভিতরে একটা প্যাকেট দেখলো, কিন্তু খুলে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারই বোরকা, যেটা পরে সাব্বিরের কাছে গেছিল সে। পুতুল অবাক হয়ে শানের দিকে তাকালো। শান শুয়ে উপরে সিলিংয়ের দিকে চেয়ে আছে। তুমি এটা? হা হা, সাব্বিরের রুমেই ফেলে এসেছিলে, তাই নিয়ে এসেছি। পুতুলের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। কি হচ্ছে তার সাথে? কি বলছে শান? তুমি কিভাবে জানলে? শান এবার হঠাৎ পাশের দেয়ালে লাগানো ঘড়ির দিকে ফিরল। বলল, রাত 11:25 বেজে গেছে, শুয়ে পড়ো, কাল কথা হবে। পুতুল শানের দৃষ্টি অনুসরণ করে সেদিকে দেখল। ঘড়িতে ঠিক 11:25 বাজে। তার মানে শান চোখে দেখতে পারে। পুতুলের মনের মাঝে উথাল পাথাল শুরু হয়েছে। এক নিমিষে তার সব কিছু উল্টাপাল্টা লাগছে। শানের মুখ থেকে বলা কথাগুলো মাথায় নিতে পারছে না পুতুল। সে এমন অপরাধ করেছে যে যার কোনো ক্ষমা হয় না। কি করবে সে এখন, সেটাই ভাবছে। কিছু ভাবতে না পেরে হঠাৎ বেডে শুয়ে থাকা শানের পা জড়িয়ে ধরল। হঠাৎ পায়ে কারি স্পর্শ পেয়ে সেদিকে তাকালো শান। দেখলো পুতুল পা জড়িয়ে কাঁদছে। এক ধাক্কা দিয়ে পা সরিয়ে নিল শান। এসব ন্যাকামির মানে কি? কড়া গলায় বলল সে, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ আমার কাজে। আসলে আমার মাথা ঠিক ছিল না, তোমাকেও কাছে পাচ্ছিলাম না। কি যে হয়েছিল আমার, তাই কি নিজের স্বামীকে বলো অন্য পুরুষে মত্ত ছিলে? তাই কি নিজের স্বামীর ভালোবাসা বলো অন্যের কাছে ভালোবাসা বিলিয়ে দিয়েছ অনায়াসে? আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কিছু কিছু ভুলের ক্ষমা হয় না পুতুল, সেটা কালকেই বুঝতে পারবে। মানে, আমার ক্লান্ত লাগছে, অফিসেও যায়নি তাই। সো নো মোর ওয়ার্ডস। পুতুলকে কিছু বলার সুযোগ না দিয়ে শান পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আর পুতুল বেডের পাশে নিচে বসে চোখের জল ফেলছে। আজ শান তাকে জন্মদিনের উপহার দিয়েছে, হোক সেটা অভিনয়। সে সত্যি সত্যি সব ভালোবাসার প্রাপ্য ভাগিদার ছিল, কিন্তু নিজের ভুলে হয়তো সব হারালো। কথা সকালে ঘুম থেকে উঠে পুতুলকে ওভাবে বসে থাকতে দেখল শান। ভালো করে তাকাতে দেখল পায়ের কাছে বেডে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েছে। শান বিছানা থেকে উঠতে নড়াচড়ায় পুতুলেরও ঘুম ভেঙে গেল।
আপনাকে নিয়ে এক জায়গায় যাব মিস পুতুল, তৈরি হয়ে নিন। শানের কথায় পুতুল চমকে উঠল। আমাকে আপনি করে বলছো হঠাৎ? আমি শুধু কাছের লোকদের তুমি বলি, আর আপনাকে আমি আমার জীবনে কোথায় জায়গা দিতে চাই না। আর পুতুল কেঁদে ফেলল। কি বলছো এসব? কথা না বাড়িয়ে রেডি হয়ে আসুন বলেই শান চলে গেল তার বাবা মায়ের ওয়াশরুমে রেডি হতে। রেডি হয়ে রুমে এসেছে শান, দেখে পুতুল বোরকা পরছে। হাসালেন, এখনো বোরকা? পুতুল চোখ বড় বড় করে তাকালো। কেন, কি হয়েছে? পরপুরুষের ঘরে পর্দাহীন হয়ে এখন আবার পর্দা করার ঢং করছেন তুমি? চলুন, আমি রেডি বলে শান চশমা পরে আবার লাঠি হাতে নিল। শানের আবার অন্ধ সাজা দেখে পুতুল অবাক হলো। এখনো এসব করছো যে? সেটা নিশ্চয় আপনাকে বলতে বাধ্য নই আমি। হ্যাঁ, আর একটা কথা, যদি কেউ আমার চোখ ভালো হওয়ার কথা জানতে পারে, আপনার জন্য বিষয়টি ভালো হবে না। পুতুল শুধু নীরব দর্শকের মতো শুনছে। বাড়ি থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়েছে দুইজন, লক্ষ্য থানা। সেটা শুনেই পুতুল বলল, থানা কেন? সেটা না হয় গেলেই দেখবেন। পুতুল খানিক বাদে শানের একটা হাতের উপরে নিজের হাত রাখলো। শানের চোখ শক্ত হয়ে উঠল, হাত ঝাঁকি দিয়ে ছাড়ালো সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমরা কি আবার সব প্রথম থেকে শুরু করতে পারি না? আমি মানছি আমার অনেক বড় ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি হাত জোর করে। আর জীবনে এই ভুল করব না, একটা সুযোগ দাও। মিস পুতুল, ভুল না, অপরাধ করেছেন আপনি। সেটা কি সহজে ভুলার? পুতুল কিছু বলবে তখনই ড্রাইভার বলল, চলে এসেছি স্যার, নামেন। থানার ভিতরে যাচ্ছে দুজন। শান লাঠির সাহায্যে এগোচ্ছে। একটু পরে দুজন থানায় একটা লকআপের সামনে আসলো। ভিতরের মানুষটাকে দেখে তো পুতুলের চোখ কপালে। সাব্বির, ও এখানে কেন? পুতুল মনে মনে বলছে। পুতুলকে দেখে সাব্বির লকআপের সামনে চলে আসলো। তুই? সাব্বির, তুমি এখানে কিভাবে? তুই জানিস না নষ্টা বেহায়া মেয়ে, নিজের সব করেছিস আর এখন সাধু চাচ্ছিস? এই অন্ধকে সাথে করেও এনেছিস? শান পিছনে দাঁড়িয়ে না শোনার ভান করে আছে। পুতুল অবাক হয়ে চেয়ে আছে সাব্বিরের দিকে। কি বলছো এসব তুমি? আমার জন্য মানে? খুশি হোস না রে বেশি, আজ হোক কাল হোক আমি জামিন নিয়ে নেব। তারপর তোকে কে বাঁচাবে সেটাও আমি দেখে নেব। আমার জীবন নষ্ট করে কি মনে করেছিস আমি তোকে শান্তিতে থাকতে দেব? আমি সত্যিই কিছুই বুঝতে পারছি না। চুপ কর কাল নাগিনি, তোর সব অভিনয় আমার দেখা শেষ। টাকা হাতিয়েছিস আমার থেকে, এখন আমাকে আর দরকার হবে কেন? তোকে সব কিছুর মাসুল দিতে হবে, দেখিনিস। পুতুল শানের উপস্থিতি ভুলেই সাব্বিরের সামনে গেল। তুমি বিশ্বাস করো, আমি তো কিছুই করিনি। সাব্বির রেগে এবার পুতুলের গলা ছেড়ে ধরলো। পুতুল ছটপট করছে। শান পিছনে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তোকে আমি মেরেই ফেলবো নষ্টা মেয়ে। অফিসার, অফিসার আসুন এখানে, আমার ওয়াইফকে মেরে ফেললো। পুতুলের ঘোংরানিতে শান ন্যাকামি করে লাঠি এদিকে ওদিকে করছে আর সাহায্য চাইছে। পুলিশরা এসে অনেক কষ্ট পুতুলকে ছাড়ালো। সাব্বির ওরা যাওয়ার সময়ও পুতুলকে শাসিয়ে দিল। এসবের মানে কি? কি বলল সাব্বির? যাওয়ার পথে গাড়িতে বসে বলল পুতুল। আহা, সব একে একে বলবো, বলল শান। সে কি করেছে? টিভিটা চালালে নিজেই বুঝে যেতেন, কিন্তু আপনার সাব্বিরের চিন্তায় সেটাও হয়তো মাথায় আসেনি আপনার। আচ্ছা মিস পুতুল, অফিসে যাবেন না? পুতুল শানের প্রশ্নে থতমত খাচ্ছে। না মানে? হ্যাঁ, জানি, সব জানি। কবে থেকে আমাকে ধোঁকা দিচ্ছেন সেটাও। মাত্র তো খেলা শুরু, আপনার নাগরকেই আপনার শত্রু বানিয়ে দিলাম। পুতুল পাশে বসে চোখের জল ফেলছে, কিন্তু তার একটাই আশা, শান হয়তো তাকে এখনো ভালোবাসে। না হলে সাব্বিরের কাছে থেকে জেলে ওইভাবে বাঁচাতো না। গাড়ি থেকে নেমে বাড়া শুকিয়ে হাঁটছে বাসার দিকে শান, আর পিছনে পুতুল। হঠাৎ একজন এসে শক্ত করে জড়িয়ে ধরল শানকে। পুতুল তো পুরাই অবাক। আপনি খুব খারাপ, কেন বলেননি? আপনিই আমার আর্যে শান। শানকে জড়িয়ে মৃদু কণ্ঠে বলছে মেয়েটি। পুতুল রাগে ফেটে যাচ্ছে।
কিন্তু এতদিন আমার সামনে থেকেও আমি বুঝিনি যে আপনিই আমার শান। কি পাগল আমি আপনার জন্য, আর আপনাকে চিনতেই পারলাম না। শানকে জড়িয়ে ধরে আছে মিথিলা, আর উপরের কথাগুলো বলছে। পিছনে পুতুল রাগে ফেটে পড়ছে, কিন্তু চাইতেও কেন যেন শানের উপর অধিকার খাটাতে পারছে না পুতুল। অগত্যা রাগে সে তাদের পাশ কাটিয়ে চলে গেল বাড়ির দিকে। শান সেটা দেখে মুচকি হেসে মিথিলাকে নিজের থেকে আলগা করলো। মিথিলা, তুমি? আপনি আগের দিন বলেননি কেন? আমি যে বললাম আমার কাছের মানুষ দুজন, আপনি আর শান। আপনি বলেননি কেন আমার সেই কাছের মানুষটা শুধু আপনি আর আপনি? মিথিলা, কি বলছো তুমি? বুঝতে পারছো? জানেন আপনাকে প্রতিদিন কে কল দেয় রাতে? আমি। জানেন আপনার কথা শুনতে আমি মামার ফোনটাও প্রতি রাতে চুপি সেরে নিজের কাছে আনি। কেন জানেন? শান অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে মেয়েটি? মিথিলা আবার বলল, কারণ আমি আপনাকে ভালোবাসি। আগে তো দেখিওনি আপনাকে, কিন্তু কাল যখন রাতে জানলাম আপনি সে শান, তখন আমার মাথা ঠিক ছিল না। আমি বুঝেছি আমি ভুল মানুষকে মন দেইনি। এতদিনের আপনার ব্যবহার, আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করা, এসবে আমি বুঝেছি আমি ভুল মানুষকে পছন্দ করিনি। হ্যাঁ মিথিলা, তুমি ভুল মানুষকে পছন্দ করেছ। কি জানো তুমি আমার ব্যাপারে? কিছুই না। তাহলে আপনি কি বলছেন? আগে বলো আমার পরিচয় কি করে ফেলে। গতকাল রাতে মামার সাথে তার এক বন্ধু আসে, সে নাকি আপনার স্টুডিওর একটা পোস্টে চাকরি করে, সেই বলেছে। আর যে শান চোখে দেখে না আর আমাদের পাশের বাড়িই থাকে। শান হতবাক হয়ে মিথিলার দিকে চেয়ে আছে। শোনো মিথিলা, তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমার জন্য ঠিক না। কেন কেন এমন বলছেন? আমি কি খুব খারাপ? সারা জীবন কষ্ট পেয়ে এসেছি, আবার এখন জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিয়েন না প্লিজ। দেখো, তুমি শুনিতে চাচ্ছ না আমার কথা। আমি অন্ধ আর তুমি, আমার সেটাই কিচ্ছু যায় আসে না। আপনি অন্ধ জানেও আল্লাহ না করুক বোবা কানা হলেও আমার কিছু আসে যায় না। ছেলে মানুষই করো না। আচ্ছা আমি এতিম, তাই বলে কি এমন বক করছেন? মিথিলা, চিল্লিয়ে উঠল শান। শানের দমক খেয়ে মিথিলা বসে পড়েছে ওখানে। একটু পর ফুফানের আওয়াজ আসছে। শান বলল, না, এই ফিচ্ছিকে আগে সামলাতে হবে। আচ্ছা দেখো, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, আমি সব তোমাকে বলবো। তুমি এখন বাসায় যাও। কিন্তু কালকে বলবো। যাও তুমি বাসায়। আচ্ছা, আপনার সাথে যে আসছিল সেই মহিলাকে, আর তিনি এভাবে চলে গেল কেন? বললাম তো সব কালকে বলবো বলে মিথিলাকে বাসার সামনে দিয়ে এসে শান কিছু একটা ভাবতে ভাবতে বাসায় গেল। শান আসলে পুতুলের ভাবগতি বোঝার চেষ্টা করছিল। ভেবেছিল হয়তো পুতুলকে ঠিক একই যন্ত্রণা দেবে যা সে অন্যজনের কাছে গিয়ে শানকে দিয়েছে, তাই মিথিলা জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নেয়নি। কিন্তু পরক্ষণে ভাবল, আচ্ছা ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে না হয় রাগ হবে, আমি কি আদৌ পুতুলের ভালোবাসার মানুষ আছি? বাসায় ঢুকতে পুতুল ঠাট্টা ছলে বলল, বাহ, ভালোই তো চলছে। ব্রু কুচকে গেল শানের। মানে? বাইরে যে রং তামাশা দেখলাম। কচি মেয়ে পেয়েছ? ভালোই। সি, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্পর্কে কি বলছেন আপনি? লজ্জা করে না এসব নষ্টামি করতে? শান সাথে সাথে পুতুলকে একটা জোরে থাপ্পড় বসিয়ে দিল। বেয়াদব মেয়ে, কোন মুখে এসব কথা বলছিস তুই? তোর মুখে আছে এসব বলার? নিজে কি করেছিস দেখ, তারপর বল। আরে মেয়েটা তো জানেও না আমি দেখতে পাই। আমার গলার আওয়াজ ভালো লেগেছে বিদে হয়তো এমন করলো। তোর মতো নষ্টামি করিনি আমি, শুনেছিস? তোমার গলার আওয়াজ মানে? কি কাজ করো তুমি অফিসে? হা হা, সেটাও জানার ইচ্ছা হয়নি তোর এতদিন। তুই এতই ভালো স্ত্রী কারণ তুই মত্ত ছিলিস সাব্বিরে। পুতুল মাথা নিচু করে আছে। ভেবেছিলাম তোকে কষ্ট দেবে, কিন্তু না, তোর মতো কালনাগিনীর সামনে থাকলে নিজেকে কষ্ট দেওয়া হবে। কালকে বাবা মা আসবে, আসলেই তোকে বিদায় করব। বিদায় করবে মানে? ডিভোর্স? কি? শান কোনো উত্তর দিল না, রুমের দিকে এগোলো। শুনে যাও, কি বললে তুমি? পুতুল শানের পিছনের শার্ট ধরে ফেলল। ছাড় আমাকে, তোর এই নোংরা শরীর দিয়ে আমাকে অপবিত্র করার চেষ্টাও করবি না। পুতুলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে শান। পুতুল ওখানেই বসেই কাঁদছে।
রাতে শান তাড়াতাড়ি অফিসে গেছে, পুতুলের সাথে একটা কথাও বলেনি। কিন্তু বাসার বাইরে বেরিয়েই হাড় চোখে পাশের মিথিলাদের বাড়ির দিকে চেয়েছে। হ্যাঁ, যা ভেবেছে তাই। মিথিলা বারান্দায় দাঁড়িয়ে তার বাসার দিকে তাকিয়ে আছে। শান লাঠির সাহায্যে যাওয়ার ভান করল। মহান বিপদে সে না চাইতো এই বাচ্চা মেয়েটার মনে কি তবে জায়গা করে নিল। শান অফিসে যাওয়ার আধা ঘন্টার ভিতরে কলিং বেল বাজলো। পুতুল ভাবল হয়তো শান আবার এসেছে, কিন্তু দরজা খুললেই তার সামনে দাঁড়িয়েছিল সাব্বির। পুতুল খানিকটা আতঙ্কিত হলো। এ কি তুমি? কি ভেবেছিস জেলে ভরে রাখবি আর তোরা মজা করবি? কি বলছো? আর কিছু বলতে না দিয়ে পুতুলের চুলের মুঠি ধরে ভিতরে নিয়ে আসলো সাব্বির। এক পর জোরপূর্বক বিছানায় ফেলে দিল পুতুলকে। আজ আমার সকল ক্ষোভ তোর ওপর বের করবো ডাইনি। তোর স্বামী তো অন্ধ, আরও বাসায় নেই। এখন তোকে কে বাঁচাবে? তোকে আজ মেরেই ফেলবো আমি। বিশ্বাস করো আমি কিছু করিনি, সব করেছে। আর কিছু বলার আগে পুতুলের উপর ঝাঁপিয়ে পড়ল সাব্বির। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে রয়েছে পুতুল। জীবনের হিসাব মেলানোর চেষ্টা করছে। কিছুক্ষণ আগে যে কি হলো সেই নির্মমতা স্মৃতি মনে ঘুরপাক খাচ্ছে। এসবের জন্য তো সেই দেয়। হঠাৎ কি মনে করে মুচকি হাসল পুতুল। আর কোনো ভুল করবে না সে। খুব ভেবেচিন্তে জীবনের সিদ্ধান্তগুলো নেবে। যা ভুল হবার তা তো হয়ে গেছে, সেটা তো পাল্টানো যাবে না। কিন্তু এই সুযোগ আর দেবে না। শানের গিফট করা শিফন শাড়িটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে। উদ্দেশ্য শরীরে লেগে থাকা পাপের স্পর্শগুলো ধুয়ে আসা। রাতে শো করার সময় হঠাৎ কান্নারত মেয়ের ফোন আসলো শানের কাছে। হ্যালো আরজে শান হেয়ার, বলুন কি গান শোনাতে পারি আপনাকে? মেয়েটির হালকা ফুফনের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যালো মিস, ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ শুনছি। কিভাবে আপনার মন ভালো করতে পারি? কি গান শোনাবো বলুন। আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আমার কাছে? হ্যাঁ, শুধুই আপনি দিতে পারবেন এর উত্তর। শান একটু চিন্তায় পড়ে গেল। কি বলছে মেয়েটি? গলাটা চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যালো, বলুন মিস। আপনি সহ সবাই শুনছে আপনাকে। আমরা সবাই আপনার প্রশ্নের উত্তর খুঁজব। আচ্ছা, কাউকে ভালোবাসা কি অপরাধ? না, অবশ্যই নয়। ভালোবাসা পবিত্র ঠিক যত সময় না আমরা সেটাকে অপবিত্র করি। তাহলে আমার ভালোবাসা মেনে নিচ্ছেন না কেন? এক্সকিউজ মি, আমাকে বলছেন? রেডিওতে সবাই শুনছে, শানের কলিগরাও কান দিয়ে শুনছে সব কিছু। সবাই তো অবাক, এভাবে লাইভে এসে প্রপোজ করছে কেউ। হ্যাঁ, আজ সবার সামনে বলছি আপনাকে। জানেন, প্রথমে আপনার গলার মোহে পড়েছিলাম, কিন্তু জানতাম এটা তো শুধু আবেগ। আপনি তো মানুষ, অন্যরকমও হতে পারেন। তারপর একজনের সাথে আমার দেখা হতে লাগলো প্রতিনিয়ত। তার ব্যবহার, আমার প্রতি কেয়ার, সব কিছুতে আমি আকৃষ্ট হয়ে গেছিলাম। একটা মেয়ে ঠিক এরকম একটা কেয়ারিং লোকই চাই। কিন্তু পরে জানলাম আমার সেই দুজন পছন্দের লোক একজনই, আপনি। তারপর কিভাবে আমি আপনাকে ভুলবো বলুন? শান বুঝে গেছে মিথিলা ছাড়া এটা কেউ নয়, কিন্তু তার পরিচয় তো এভাবে আনা যাবে না সামনে। তাই সে বলল, যদি সত্যি কাউকে ভালোবাসেন তাহলে সে একদিন না একদিন আপনার হবেই। কিন্তু তারপরেও যদি না হয়, তবে বুঝবেন তার কোনো কমতি আছে। তাই বলে জীবনকে থামাবেন না, এগিয়ে যাবেন। তাহলে আজ থেকে আমি অপেক্ষায় থাকলাম। সে আমার হলে আমি একদিন তাকে পাবই। বলেই ফোনটা কেটে গেল সাথে সাথে। স্টুডিওর সবাই অবাক। শোয়ের পর অনেক প্রশ্ন করছে এই বিষয়ে। শান অতি কষ্টে সেসব সামাল দিয়েছে। রাতে বাসায় ফিরে শান টেবিলে হরেক রকমের রান্না দেখছে। সে বাসায় ফিরলে প্রথম তার মা জেগে থাকতো, কিন্তু শান নিষেধ করায় এখন আর কেউ থাকে না জেগে। তাহলে আজ হঠাৎ তার মা ভাবাও তো বাসায় নেই। হঠাৎ রান্নাঘর থেকে পুতুল বেরিয়ে আসলো, পরনে তার দেয়া শাড়ি। তাকে দেখেই তার কাছে আসলো। আজ তোমার জন্য রান্না করেছি নিজ হাতে, চলো খাবে। হা হা, আজ এত ডং কেন হঠাৎ? আজ না,
এতদিন ছিল ডং, সেই ভুলগুলো শুধরে নিয়েছি। পুতুলের দিকে ভালো করে খেয়াল করল শান। গলায় আছড়ের দাগ, চোখ আবার লাল হয়ে উঠল শানার। খাবার পেয়েছে একটু দিনের জন্য, সাব্বির জামিন পেয়েছে। তাহলে কি আবার এসেছিল? সাব্বির এসেছিল জন্যই বোধ হয় এরকম আয়োজন। তুমি কিভাবে জানলে? গলায় তার আশার ইঙ্গিত ছেড়ে গেছে যে তোমার প্রেমিক, জানবো না? আসলে আসলে থাক, তোমাদের প্রাইভেট ব্যাপার এসব। আমার থেকে ডিভোর্স নিয়ে তো তার সাথেই থাকবে যদি সে জেল থেকে ছাড়া পায়। হ্যাঁ হ্যাঁ, দেখো আমার কথা শোনো। সাব্বির এসেছিল, আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করতে তাকে একটা থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিয়েছি আমি, লোক ডাকার ভয় দেখিয়ে। আমি আর ভুল করতে চাই না, বিশ্বাস করো। তোমাকে আবার বিশ্বাস, সেটাও আমি? আমাকে একটা সুযোগ দাও, আমি আর জীবনে ভুল করব না। আমিও তোমাকে সুযোগ দিয়ে জীবনে আর ভুল করতে চাই না। পুতুল কেঁদেই ফেলল। আচ্ছা, মাফ করবে না কি পরে দেখা যাবে। আমি তোমার জন্য এত রান্না করেছি, সেই খাবারটা খাও অন্তত। খাবারের অসম্মান তো আল্লাহ অসন্তুষ্ট হবে। শান ভেবে দেখলো খাবার খেলে কি সমস্যা। তারপর তার খিদেও পেয়েছে। সময় হয়নি রাতে খাওয়ার। তার হাত মুখ ধুয়ে এসে খেয়ে নিল সে। পুতুল বেড়ে দিতে চাইলে সে নিজেই অল্প অল্প করে বেড়ে খেয়ে নিল। খাওয়ার সময় পুতুল এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। খাওয়া শেষ হলে শান রুমে চলে গেল। পুতুলও একটু পর রুমে আসলো। দেখে শান বেলকুনিতে দাঁড়িয়ে চুপি চুপি পিছনে গিয়ে তাকে জড়িয়ে ধরল পুতুল। সেকেন্ড ছাড়িয়ে পুতুলকে ধাক্কা দিল শান। তোমার হাতের খাবার খেয়েছি বলে ভেবো না তোমাকে মেনে নিয়েছি, আর না কোনোদিন নেব। এই অপবিত্র হাত দিয়ে আমাকে ছোঁয়ার দুঃসাহস দেখাবে না, খবরদার। তুমি এভাবে বলতে পারলে? আমার চোখের সামনে থেকে দূর হও, বলে পুতুলকে রুমের ভিতরে দিয়ে বেলকনির দরজা লাগিয়ে দিল। পুতুল দরজা ধাক্কাচ্ছে, কিন্তু শান খুলছে না। পুতুল দরজার ওপাশ থেকে বলছে, একদিন আমাকে মিস করবে তুমি, এই অপবিত্র স্পর্শকেই মিস করবে, দেখে নিও। শান কোনো তোয়াক্কা করল না ওর কথার। আজ বেলকনিতেই থাকবে সে। শরীর কেমন দুর্বল লাগছে। বেলকনিতে থাকা চেয়ারে বসতেই চোখে ঘুম আসলো শানের। চোখ যেন খুলতেই কষ্ট হচ্ছে এমন। সকালে অনেক লোকের শোরগোলের ঘুম ভাঙল শানের। অনেক বেলা হয়েছে ঘুম থেকে উঠতে। 2 তলার বেলকনি ছাদের নিচে তাকিয়ে দেখে অনেকজন তার দিকে তাকিয়ে আগুন আগুন করে চিল্লাচ্ছে। মিথিলাও তাদের মধ্যে তাকিয়ে আছে অসহায় বয়ার্ত মুখ নিয়ে। সেও চিৎকার করছে বাইরে আসার জন্য। শান শান, কি হয়েছে? আগুন লেগেছে, আপনি বাইরে আসুন, তাড়াতাড়ি আসুন। দরজা ভিতর থেকে লক করা, শুনতে পাচ্ছেন? এই যে আমি নিচে। শান, আসছি আসছি। চেয়ার থেকে উঠে সাথে সাথে অন্ধের অভিনয় শুরু করলো সে। নিচে চোখ না দিয়ে উপরে তাকিয়ে হাত নাড়াতে লাগলো। কিন্তু কেমন ফোড়া ফোড়া আগুনের বিশ্রী গন্ধ ঘর থেকে আসছে। সেজন্যই কি এরা এরকম করছে? শান নিজেও ভয় পেল। আগুন আসবে কিভাবে? বেলকনির দরজা খুলে রুমে গেল শান। কিন্তু এ কি দেখছে শান? ফ্লোরে পড়ে থাকা একটা মানুষের টুকরো টুকরো করা দেহে আগুন জ্বলছে। টুকরোর মাঝে মাঝে একটা কাপড়ের ছোট ছোট টুকরোও আছে, সেই শিফনের কাপড় যা পুতুল গতকাল পরেছিল। শান কি দেখছে নিজেই বুঝতে পারছে না। আগুন প্রায় শেষের দিকে। অনেক আগে আগুন লাগানো হয়েছে, তাই এমন ফোড়া দোয়াই বেশি। একটু পাশে খেয়াল করতে দেখলো কাটা দেহের এক টুকরো একটু দূরে পড়েছে বিদায় আগুন লাগেনি। টুকরোটা একটা মেয়ের হাতের। শান কি করবে ভেবে পাচ্ছে না। কিভাবে কি হলো? সে কাটা হাতটির দিকে এগিয়ে গেল। দোয়ার রুমে শ্বাস নেওয়াই দুষ্কর। এর ভিতরে খেয়াল করে দেখলো হাতটি অতি সেনা পরিচিত। হাতটির অনামিকা আঙ্গুলে জল জল করছে কিছু একটা, একটি আংটি। সেই আংটিটা শানের খুব পরিচিত। এটা সেই আংটি যা পুতুলকে বিয়ের সময় পরিয়ে দিয়েছিল শান। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট
খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।